এই কি শুরু করেছিস এই সকালে? এই, তোর সমস্যা কি? আমি যাই করি। দেখেন তো ভাই, শালা সকাল সকাল ঘুম ভাঙিয়ে দিছে। আর উনি হলেন আমার পাশে বাসা মাইয়া, যাকে বলে দরজালের আম্মু। মানে কি আমি যাই করি? এই দেখ, সকাল সকাল সিন ক্রিয়েট করতে চাই না। কে সিন কেস করছে শুনি? তুই প্রতিদিন চাঁদে এসে চিল্লাচিল্লি শুরু করিস কেন? এই দেখ, খুব খারাপ হচ্ছে কিন্তু। এই সেমরি, কি খারাপ হচ্ছে শুনি? আজ এর একটা বিচার হওয়া লাগবে। আসছে। আর হ্যাঁ, এটা তোর বাপের জায়গা নাকি যে চিল্লাচিল্লি করে মানা আছে? হ্যাঁ, কি তুই আমার বাপ তুলে কথা কইলি? জি করলাম। কি করবি তুই? হে দেখ, ভালো হচ্ছে না কিন্তু। তুই প্রতিদিন আমার ঘুমে ডিস্টার্ব করিস কেন বলতো? ভালো লাগে গো। এই দেখ, এক থেকে আমি সহ্য হয় না। ওহো, গফ ন্যাকামি করলে সহ্য হয় আর ফ্রেন্ড ন্যাকামি করলে সহ্য হয় না, তাই না? এই সেমডি, তুই আমার কোন কালের ফ্রেন্ড? হ্যাঁ, বাবা, পড়া গেছে দেখি, সব ভুলে গেছে গা। সেই ছোট্ট থেকে একসাথে সব স্কুল কলেজ যাই। হ্যাঁ, এবার বল না, একসাথে টয়লেটও যাই, যত সব। এটা বলে আমি রেগে রুমে চলে এলাম। বালিশে মাথা দিতেই আব্বু হাজির হলো। এই যে মহারাজ, কখন উঠবেন? বাজে তো 10টা। আব্বু, এখন যাও না, একটু ঘুমাতে দাও না। শেখো শেখো, মেয়েটাকে দেখে শেখো। সে ভোরে উঠে চারিদিকে একবার ঘুরে বাসায় সব কাজকর্ম করছে। ও আব্বু, অন্যের মায়ার লগে তুলনা করা বন্ধ করবা কি? শালা কানের মাথায় সব সময় এক কথা বলেই যায়, না জানি আর কত কথা শুনতে হবে। আর সবার আব্বু আম্মু এইরকমই হয়, অন্যের পোলা মায়া নিয়ে তুলনা করে। কই কখনো এটা তো বলে না যে ওর পোলা এতগুলা প্রেম করছে, তুইও কর। ওর পোলার একটা আইফোন আছে, তোকেও একটা দিতে হবে। ও এখন তো গায়ে লাগবেই। আপনার দুইজনের ঝগড়াতে তো পুরো মহল্লা জড়ো হয়ে গেছে। তা জানি, সেটা তো প্রতিদিনই হয়। জি ভাইয়ারা, আপনাদের দুজনের ঝগড়া প্রতিদিনই হয়। আর প্রতিদিন সবাই বাসার নিচে এসে থামানোর চেষ্টা করে। তা কলেজে যাওয়া হবে কিনা মহাশয়? এতগুলো টাকা দিয়ে তো অ্যাডমিশন করালাম। শালা, এ তো মাথা খেয়ে নেবে। না, এর থেকে বেটার কলেজে গিয়ে ক্লাসরুমের বেঞ্চে ঘুমানো। আচ্ছা আব্বু, উঠছি, কলেজ যাব। এবার আমি ওয়াশরুমের দিকে এগোলাম। শালার চোখে কিচ্ছু দেখতে পাচ্ছি না, টলমল করে। যাই হোক, ফ্রেশ হয়ে বাইরে এলাম। ও, আপনাদের তো আমার পরিচয়টাই দেওয়া হয়নি। আমি আরফান চৌধুরী। আপনারা আবার ভাববেন না আমি চৌধুরী বংশের কেউ। আসলে ওইটা ভালো লাগে তাই দিছি। আমার পুরো নাম আরফান পিয়াল, ভালোবেসে সবাই আরফান বলে ডাকে। আর অনেকে, থাক এটা বলবো না। আর এই দজ্জাল মাইটির নাম ঐশী। ও আর আমি একসাথেই পড়াশোনা করি, মানে ফ্রেন্ড। না ভাই, যাকে বলে চিরশত্রু। আমরা ইন্টার দ্বিতীয় বর্ষে স্টাডি করি। আচ্ছা পাঠক ভাইয়েরা, লেট হয়ে যাচ্ছে, পরে কথা বলবো আনে। এবার চেঞ্জ করে ব্যাগ নিয়ে বাসার নিচে গিয়ে বাইকে চাপতেই আরফান, আমাকে একটু ড্রপ করে দে না। উফ, শরীর আওয়াজ। না ভাই, এ তো জান্নাতের বয়স, শালার ছেমরি। এবার আমি পেছনে তাকিয়ে, না হবে না, ছুটে এসে ঐশী আমার হাত ধরে মিষ্টি করে, আরফান প্লিজ ড্রপ করে দে না, আর ডিস্টার্ব করবো না। আমার সোনা, আমার মনা। এই দেখ, সোনা মোনা একদম বলবি না, আমার সহ্য হয় না। আহা, কেন বাবু? প্রেমে ধোকা খাইছো? জানিস তো, আবার এত কথা কিসের? আহা গো। এই দেখ, এত আগলা পিড়িতি দেখানো লাগবে না। উঠে বসবি তো বস, না হলে আমি গেলাম। আচ্ছা। ঐশী দেখি উঠে বসলো। রাস্তায় যেতে যেতে আমি বাইকের আয়নায় লক্ষ্য করলাম ঐশী রেগে আমার মাথাতে ঘষি মারার জন্য রেডি হচ্ছে। আমি এবার বাইক থামিয়ে, এই নাম। কেন? আচ্ছা। এবার ঐশী নেমে গেল। আচ্ছা ভাই, আমি তোকে আর নিয়ে যেতে পারবো না। আবার ঐশী আমার কাছে এসে, আরফান, এই আরফান, এই দেখ, এই ন্যাকামি আমার একদম সহ্য হয় না। আমাকে নিয়ে চল না। আচ্ছা, আমার দোষটা কোথায় বল? আমি তো শুনেই অবাক। শালা, এ মেয়ে তো কথায় কথায় মিথ্যা বলে। এই জন্যই কোনো মেয়েকে আমার আর বিশ্বাস হয় না। আবার মিথ্যা। বাইকের সিটে বসে কি করছিলি শুনি? ঐশী এবার জিভ বোর করে এক চোখ মেরে, ইস, তুই দেখে নিয়েছিস? সরি সরি সরি, প্লিজ আরফান ড্রপ করে দে না। না পারবো না। প্লিজ, এই দেখ ভাড়াও দেবো। এটা বলে একটা 10 টাকার নোট বের করলো। ভাইরে, আমার মাথা তো রাগে গরম হয়ে গেল। তারপরও মুহূর্তে মাথায় এলো, না, 10 টাকায় সিগারেট তো হবে, ফালতু। আমিও যাচ্ছি, ওকেও না হয় নিয়েই যাই।
আচ্ছা আগে টাকা দে, নেক্সট ডে আমার বাইকে চাপবো। আচ্ছা। এটা বলে বাইকে ঐশী চাপলো। আমরা এবার কলেজে ঢুকতেই আমার সব ফ্রেন্ডরা আমাকে ঘিরে ধরলো। রোমান এসে আমার মাথায় একটা থাপ্পড় মেরে শালা গান্ডু, আমরা বাজিতে হেরে গেলাম তো। দেখি ঐশী আর ওর ফ্রেন্ডরা হাসাহাসি করতেছে। মানে কি ভাই রে, আমি তো অবাক। বাজি আবার কিসের রে? আমরা বাজি লাগিয়েছিলাম কাল সকালে। ঐশী তোর বাইকে কখনো কলেজের গেটে আসতে পারেনি, তুই মাঝ রাস্তায় নামিয়ে দিস। আজ কেন নামালি না ভাই? যা শালা, আমাকে তো এ কথা আগে বলবি। ঐশী এবার আমার মাথার কাছে এসে বলল, তোকে 10টা দিয়ে 500 টাকার বাজি জিতে নিলাম, কেমন বল? এই দেখ, মেলা ফ্যাস ফ্যাস করবি না। আর হ্যাঁ, ওর মধ্যে আমারও ভাগ আছে। এবার ঐশী কোমরে হাত দিয়ে, ওই কিসের ভাগ? ও এখন তো বলবি কিসের ভাগ? এতটা রাস্তা কে নিয়ে এলো শুনি? আর কার জন্য বাজি দিতেছিস ভেবে দেখ। অত ভাবা লাগবে না, যা তো। তোকে দেখে নিব আমি ঐশী। ঐশী এবার ওর মুখটা আমার কাছে নিয়ে এসে, এই দেখ না, কত দেখবি? আমি বিরক্ত হয়ে, এই ছি ছি ছি, দূরে সর। কি গন্ধ! এটা বলতেই ঐশী রেগে, কুত্তা বিলাই হারামি, আমাকে তোর কোনোদিনও ভালো লেগেছে শুনি? জি ভালো লাগবে তো তখনই যখন ওই 500 টাকার ভাগটা আমায় দিবি। তুই এমন কেন? আমি তো ছোট থেকেই এমন। এবার ঐশী বাজির টাকাটা আমার হাতে ধরিয়ে দিয়ে আমাদের জন্য চকলেট নিয়ে আসিস, আর তোরা গিলিস যা থাকবে। ঐশী এবার চলে গেল। এবার আমরা সব ফ্রেন্ডরা এক হয়ে ক্যান্টিনে গেলাম। কিন্তু রেদওয়ানের মুখটা বাংলা 5 হয়ে আছে, কারণ টাকাটা রেদওয়ানের। শালা বাজিতে হেরে গেছে আর এখন টাকাটা চাইতেছে। আবার রোমান আমার কাছে এসে, এ আফরান, দেখ, শুধু এতগুলো টাকা খরচ করে লাভ আছে? চল না, তোদের একটা করে সিগারেট খাইয়ে দেব, ওটি হবে না সোনা। প্লিজ। না না, কথায় আছে না, বউ হারালে বউ পাওয়া যায় রে। কিন্তু ফ্রেন্ডের হাতে কোনো জিনিস এসে গেলে সেটা আর পাওয়া অসম্ভব একটা ব্যাপার। ঐশী আর ওর ফ্রেন্ডদের জন্য চকলেট নিয়ে আমার বৈঠকখানায় হাজির হলাম। মানে আমরা যেখানে সবাই বসে আড্ডা মারি। কলেজ মানেই তো আড্ডা মারার একমাত্র জনবহুল জায়গা। বসে থাকতে থাকতে রিফাত বলল, এই বোরিং লাগছে, চল না কিছু একটা খেলি। হঠাৎ বলে উঠল, চল তোর ডিয়ার খেলি। আমি তাড়াতাড়ি করে উঠে, এই ভাই আমি নেই, শালা এর আগের বার আমার মাথায় পানি দিতে হয়েছিল। না, এবার দিতে হবে না, শুধু সিম্পল হবে। এবার শুরু হলো ট্রুথ অর ডেয়ার। বোতল ঘোরানো শুরু হলো। শালা সবার মুখের দিকে তাকাতেই হাসি পাচ্ছে। রেদওয়ানের গপ আবার হাসি। সো রেদওয়ান তো একটু বেশি ভয় পাচ্ছে। আর আমি রেদওয়ান এনি টাইম ট্রুথ নেয়, ডেয়ার একদম নয়। বোতলটা ঘুরতে ঘুরতে মারিয়ার দিকে থামলো। সবাই চিৎকার করে, মারিয়া তোর পালা, বল ট্রুথ না ডেয়ার? ট্রুথ। বল তোর লাইফে কীরকম জামাই চাস? যে আমার সব কথা শুনবে, যে আমাকে অনেক ভালোবাসবে, প্রতিদিন অফিস যাওয়ার আগে রান্না করে রেখে যাবে, আর কোনো মেয়ের দিকে ফিরেও তাকাবে না আমাকে ছাড়া, আর আমার প্রতিটা সুখ দুঃখের সময়ে পাশে থাকবে। রিফাত আবার মারিয়াকে ভালোবাসে। ওহো শালি, তুই তো দেখি কল্পনা রাজ্যে ভেসে আছিস। এবার রেদওয়ানের টান এলো। রেদওয়ান টুথ বলার আগে, রেদওয়ান ভাই যদি সাহস থাকে আজ ডেয়ার নিয়ে দেখা। রেদওয়ান এটা শুনে থতমত খেয়ে আমার দিকে তাকিয়ে মনে হয় বলছে, খুব বাস দিতে শিখেছ তাই না? আমি বুঝলাম এখানে হাসি আছে, তার মানে একটা সম্মানের ব্যাপার আছে। আচ্ছা আচ্ছা ডিয়ার। ভাই তুই জীবনে কয়টা প্রেম করেছিস আর এখন কয়টা করছিস? শালা ফ্রেন্ডকে না বাজ দিয়ে খুশি হয়েছে। দেখ দেখ আফরান, এটা কেমন যে কোনো একটা কর। আমা এ একটা খেলা। না না না, মানে হবে তো হয়তো 8 থেকে 10টা। দেখি রেদওয়ান আমার দিকে তাকিয়ে রাগে করছে, আবার হাসি দেখি রেদওয়ানকে কি যেন ইশারা করছে। আজ ওদের মধ্যে বড় রকম ঝগড়াঝাটি চলবেই দেখছি। এবার দেখি আমার টার্ন এলো। ট্রুথ। রেদওয়ান চিৎকার করে রাগে সাপের মতো ফোঁসফোঁস করতে করতে, এই সবাই চুপ, আমি বলছি কি করতে হবে। আচ্ছা বল। ঐশীকে লিপ কিস করতে হবে। এটা শোনার পর আমি তো পুরাই অবাক। ভাই কি বলে? ঐশীও দেখি শুনে অবাক। দেখ রেদওয়ান, এটা হয় না। আচ্ছা ভাই, অন্য কিছু করলে হয় না? সবাই চিৎকার করে, না না, সবাই আর ফান হবে না।
এটা করতে হবে। এ তো মহা বিপদ। দেখি ঐশী আমার দিকে তাকিয়ে আছে। আবার না করলেও মান সম্মানের 12টা বেজে হয়ে যাবে। আমি এবার সবার সামনে, ভাইরে শেষে এই মেয়েটাকে কিস করতে কইলি? এটা বলে আমি ঐশীর কাছে গিয়ে বসলাম। ঐশী আমার দিকে তাকিয়ে। এই আরফান প্লিজ এসব করিস না। আমি ঐশীর দিকে হেসে, কিছু করার নেই পাগলি, তুই যদি বাজি জেতার জন্য আমাকে এইভাবে কিনতে পারিস, আমিও আমার মান সম্মান রক্ষায় তোকে কিস করতে পারি। কিন্তু তোর মুখে যা দুর্গন্ধ, বাপরে, উফ। ঐশী এবার আমার মাথায় চুল ধরে। এই কুত্তা, আমি কি করতে বলেছি? আর খবরদার করবি না, যা দূর হ চোখের সামনে থেকে। কিছু করার নেই যে মামনি। এটা বলেই আমি ওর গোলাপি রঙের গোলাপের পাপড়ির মতো ঠোঁটে আমার ঠোঁট চাপিয়ে দিলাম। ঐশীর চোখ আমার চোখের দিকে সাপের মতো রাগে বসে। আমি কিছুক্ষণ পর ছেড়ে দিয়ে, ধন্যবাদ দোস্ত রেদওয়ান। ঐশীর লিপস্টিক এত মিষ্টি তা কখনোই জানতাম না। ঐশী আমার দিকে ছুটে এসে আমার উপর চেপে গেল। আমি একটা ছোট ধমক দিতেই ঐশীর চোখে পানি এসে গেল। ঐশী আমাকে ভীষণ ভয় পায়, কিন্তু কেন তা জানি না। ঐশী এবার চোখে পানি মুছতে মুছতে, আমার কিস খুব সস্তা তাই না? আজ বাসায় চল না, তোকে মজা দেখাবো। আমি হেসে এসে, ও সুইটি আর কেঁদো না। কুত্তা, দূর হ আমার চোখের সামনে থেকে। এটা বলে ওর 2 হাত দিয়ে আমাকে ঠেলে দিয়ে রেগে। তোকে আমি বাসায় শাস্তি দিব, আয় একবার বাসায়। তারপর কলেজ শেষ করে রেদওয়ান বাবু রিফাতদের বিদায় দিয়ে বাসায় যেতেই দেখি ঐশী আব্বু আর আমার আব্বু কি যেন আলোচনা করছে। ভাই রে, ঐশী ওসব কীর্তিকলা বলে ফেলেনি তো? ভাই, আমার তো ভয়ে ঘাম চড়ছে। আমি এবার আস্তে আস্তে আমার রুমে যাব। ঠিক তখনই আব্বু ডাক দিল। এই হারামি, এইদিকে শোন। কলেজে কি আজ কি করেছিস? ভাই রে, আমার পা তো থরথর করে কাঁপছে, আর বুকের ভিতরে যে ঘিটারটা আছে তার একটা একটা করে তার টুংটুং করে ছিঁড়ে যাচ্ছে। কই, কি করেছি? আমি আমতা আমতা করে পড়লাম। করেছিস মানে জানিস না নাকি? ঐশীর আব্বু এবার বলল, ভাইজান ছাড়ো না। ও ভাই, মারো মুঝে মারো, শালা সব দিকেই বাজ দেখছি। খুই আব্বু, আমি কখন সিগারেট খেলাম? আমি তো এক কোচি সুবারি পর্যন্ত দাঁতে কাটি না। চুপ হারামি চুপ। তোর আঙ্কেল কি ভুল দেখেছে নাকি? হতে পারে। তোর লজ্জা করছে না আমার সামনে দাঁড়িয়ে থাকতে? ভাই, এখন চলে যাওয়াটা বেটার, নয়তো রেগে যদি থাপ্পড় লাগিয়ে দেয়। আমি এবার আস্তে আস্তে রুমে এসে চেঞ্জ করে ছাদে গিয়ে বসে আছি আর মোবাইল কোতাচ্ছি। ঐশীদের আর আমার বাসার ছাদ প্রায় কাছাকাছি, ওদের ছাদে যেতে কোনো সমস্যা হয় না। ঐশীদের ছাদের দিকে তাকিয়ে নানা রকম কথা ভাবছি। ভাবতে বসলে প্রথম ভাবার বিষয়টা তো সেই মেয়েটির কথাগুলোই ঘিরে। মাঝে মাঝে কথাগুলি মনে করে হেসে ফেলে, কখনো এক নিমিষেই চোখের কোণে পানি এসে থামিয়ে রাখি। হঠাৎ ঐশী চিৎকার করে, কিরে কুত্তা, ছাদে কি করস? কিছু না রে। ওয়েট ওয়েট, যাচ্ছি। এবার আমার কাছে এসে বলল, আজ কেমন খেলে? শুনলাম নাকি আমার আব্বু তোমাকে সিগারেট খেতে দেখেছে। জি, ভাত দে। এটা বলে মাথা নিচু করে রইলাম। আমার মাথায় হাত দিয়ে, আরফান, তোর কি হয়েছে? না রে, কিছু হয়নি। তাহলে মন খারাপ করে আছিস কেন? জানি না রে, হঠাৎ। কি হঠাৎ? কিছু না। ও, বুঝলাম। এক্সের কথা মনে পড়ছে? আমি এবার ঐশীর সামনে মাথা তোলে, আচ্ছা ঐশী, আমি কি খারাপ? না, তাকে ভালোবাসি না, তার কেয়ার করিনি, নিজের জীবনের থেকেও বেশি ভালোবেসেছিলাম, তবুও সে আমার ছেড়ে ছুটে গেল। ঐশী এবার আমার চোখের পানি মুছে দিয়ে আমার পাশে বসে আমার হাত দুটি ধরে। আরফান, অতীতকে ভেবে নিজেকে কষ্ট দিস না, বর্তমান ভাব। এটা 2023 সাল। এখানে কেউ কারোর আপন মানুষ নয় রে, সবাই মন নিয়ে খেলা করে আর চলে যায়। ঠিকই বলেছিস, তুই অনেক ভালো আছিস, কোনো প্যারা নেই। ঐশী এবার মাথা নামিয়ে, প্যারা নাই কে কইছে? আমি একজনকে ভালোবাসি, কখন বলার সাহসই পাইনি। আমি ঐশীর দিকে তাকিয়ে হাসি মুখে, ইস, আজ যে কিস করলাম, তরুণী আবার রাগ করবে না তো? কি জানি, করতে পারে। ঐশী আমার দিকে তাকিয়ে একটু খিল্লি করে কথাটা বলল, আচ্ছা, পোলাটা কি কলেজের ওই রিপন নাকি? বাক কুত্তা। রিপন হলো আমাদের জুনিয়র, আর ঐশীর ভীষণ পিছনে লাগে। তো কে সেই অভাগা পোলাটা? সময় হলে ঠিক জানিয়ে দেব। আচ্ছা, এই শোন না ঐশী, মেরি জান, মেরি পেহাজান,
কি হয়েছে? আজ এত মধুর সুরে ডাক। বলছি সিগারেট কিনবো, টাকা দে না। তোর লজ্জা করে না আজ ধরা খেয়ে এখনো সিগারেট খাওয়ার কথা বলিস? প্লিজ দে না। ভেবেছিলাম আজ বিকেলে আবুর কাছে পকেট মানি নেব, কিন্তু এসব দেখার পর যদি টাকা দিতে যাই আমার আর বাসায় স্থান হবে না। না হয়তো আমার বাসায় চলে আসিস। না, তোর বাসায় গেলে তোর আব্বু অনেক পেছনে লাগে। ও, আমার আব্বু এখন খারাপ তাই না? তাহলে আমার আব্বুর টাকাও লাগবে না। যা শালা, এই মেয়েগুলোও না একটু ফান বোঝে না। হে ঐশী, আমি তো ফান করেছিলাম, দে না। ওয়েট, কিন্তু আজকেই শেষ। জীবনে তো একটা গিফটও দিলি না, শুধু আমার কাছ থেকে নেয়ারই ধান্দা। আরে এগুলো তো উপকার, মানুষের উপকার করলে সর্বদা ভালো থাকবি। থাক, আর লাগবে না তোর দরদ। ঐশী এবার মোবাইলের ব্যাক কভার খুলে টাকা বের করে আমায় দিল। বাহ, তুই তো খুব ইন্টেলিজেন্ট তো। কেন? এই যে মোবাইলের পিছনে টাকা রাখিস, আগে জানলে তো। জানি তো, আগে জানলে অনেক আগে থেকেই শুরু হয়ে যেত টাকা নেওয়া। আচ্ছা ঐশী, একটা কথা বলবি? বল। রাগ করবি না তো? না, বল। বলছি আজ কেমন লাগলো কেসটা? খুব ভালো না? ঐশীর সাথে সাথে লজ্জা পেয়ে, আমি কিভাবে জানবো? জি তুই জানবি। হেই বল না। কথাটা ঘোরানোর জন্য ঐশী, এই শোন না আরফান, আমার বার্থডেতে কি গিফট দিবি আমাকে? লঙ্কা লেবুর মালা পরিয়ে দিব, যাতে আমার পাশের বাসার মায়ের দিকে কারো নজর না লাগে। তুই তো কুত্তা কেন, হ্যাঁ? ও তো ফ্রেন্ড কত কিছু গিফটের কথা বলে, আর তুই এমন। ও, তাহলে বুঝি রজনীগন্ধার মালা পরাতে হবে বুঝি? না, ওটা আমার বর পড়াবে। আচ্ছা, তাহলে তোর কি গিফট চাই বল? যেটা তোর ইচ্ছা। ওকে। দেখতে দেখতে ঐশীর বার্থডে চলে এলো। কাল ঐশীর বার্থডে। কী গিফট দেবো কিছুই খুঁজে পাচ্ছি না। ওইদিকে ঠিক রাত 12টার পরে উইশ করব, যেটা বারবার করে আসি। দেখতে দেখতে 12টা বেজে গেল। একটা বড় টেক্সট লিখে মেসেজ করে দিয়ে ঘুমিয়ে পড়লাম। সকালে বিছানায় পড়ে পড়ে ঘুমাচ্ছি, ঠিক তখনই ঐশীর ডাক। আরফান, আরফান। হেই, কে? আমার সামনে ঐশী এসে, আমি রে, আমি। এই তুই আমার রুমে কেন? জানিস না আমার রুমে ঢুকতে হলে নক করতে হয়? ঐশী এবার আমার পাশে এসে বসে। আরফান, আজকের দিনটা আমার সাথে ঝগড়া করিস না প্লিজ। হুএমজি, আজ আমার পাশের বাসার মায়ের পয়দা দিবস, তাই না? দেখ, ঝগড়া করবো না, চল না আজ একটু বাইরে যাই। উফ, আমি কেন যাব? তরুণীকে নিয়ে জানা। আচ্ছা, যেতে হবে না। এটা বলে উঠতে যাবে, ঠিক তখনই আমি ঐশীর হাতটা ধরে, আচ্ছা বাবা যাব। ঐশী মাথা নিচু করে, না, যেতে হবে না, কোথাও যাবো না। আমি এবার চুপচাপ শুয়ে রইলাম। ঐশী আমার দিকে তাকিয়ে আছে। হঠাৎ আম্মু রুমে এসে, কি রে আরফান, চুপচাপ যে? আবার বুঝি ঝগড়া শুরু করেছিস? আমি হেসে হেসে, আম্মু আমি কি ওর সাথে ঝগড়ায় কোনোদিন পারি? ঐশী এবার রেগে, আরফান বাড়াবাড়ি করবি না বলে দিলাম। আহ, তোরা থামবি এবার। দেখো না আন্টি, কত শখ করে এসেছিলাম আজ দুজনে বাইরে কোথাও যাব বলে, কিন্তু এই হারামি বদ কুত্তাটা এখনো পড়ে পড়ে ঘুমাচ্ছে। হেই না 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 আম্মু, আমি তো বলেছি যাব। আচ্ছা, আর শোন, নিচে আয়, ব্রেকফাস্ট করে নিবি তোরা দুজনেই। এটা বলে আম্মু চলে গেল। এবার ঐশী কম্বল ধরে টানতে শুরু করলো। এই পেতনি, ছাড় ছাড় ছাড়। না ভাই, আমার কথা হার মেনে গেল। শালা পুরা খালি গা। এই যা তো ফ্রেশ হয়ে। এই কিছু দেখিসনি তো? বাদে তো, ছোট থেকে সবটা দেখেই বড় হয়েছে। এই কুত্তি, তোর গলা টিপে ফেলবো। এখন আমি অনেক বড়। বড়টা ছাই। হেই ওয়েট ওয়েট, কেন? দাঁড়ান। না, বসেই থাকবো আমি। আচ্ছা বাবা, চোখ বন্ধ কর। ওকে। ঐশীর জন্য কাল একটা ঘড়ি নিয়ে এসেছিলাম ওকে গিফট করার জন্য। সেই ঘড়িটা এবার ওর হাতে পরিয়ে দিতেই ও মাই গড, আমাকে সাথে সাথে জড়িয়ে ধরলো। থ্যাঙ্কস রে আরফান। মোস্ট ওয়েলকাম। গরিবের গিফট বেশি ভালো হয় না। এই শোন, তোর এই ঘড়ি আমার কাছে লাখ লাখ কোটি কোটি টাকার থেকেও বেশি দামি। জীবনে তোর থেকেই প্রথম পাওয়া কিছু উপহার হিসেবে পেয়েছি। কখনোই এটা হারাতে চাই না। আর তোকেও মানে? আরে মানে তোর মতো ফ্রেন্ড কে? আমি এবার ফ্রেশ হয়ে বাইরে বের হয়ে এলাম। ঐশী দেখি আবার একটা নতুন ড্রেস পরে এসেছে। আমি সবার সামনে, ও বাবা আবার নতুন ড্রেস কেন? ঐশী হেসে হেসে, এমনি রে। আমি এবার ঐশীর পাশে গিয়ে চুপি চুপি বসলাম। আজকে ওনার সাথে মিট করার প্ল্যান আছে নাকি? আউ শালা, পেটে একটা কোণের গোতা দিল। এবার দুজনে
ব্রেকফাস্ট সেরে বেরিয়ে পড়লাম। বাইরে দুজনেই যাচ্ছি, দেখি ঐশী আমার কোমর ধরেছে। ভাইরে কি লজ্জা, আমার খুব কাতুকুতু লাগছে। আমি এবার ওর হাতটা সরিয়ে দিচ্ছি, আবারও আমার কোমরে হাত দিচ্ছে। আমি এবার হেসে হেসে, আহ ওই ঐশী, কুতু কুতু লাগে, ছাড় না। লাগার জন্যই তো কাতুকুতি দেওয়া। এই দেখ, বাইক চালাতে পারছি না। তো আমাকে চালাতে দে না। আব্বে পাগল নাকি? এই দে না প্লিজ। দূরে সর, ভালোভাবে সাইকেলটা চালাতে পারিস না, আবার বাইক। দেখ আরফান, আমি খুব ভালো সাইকেল চালাতে পারি। চল দূরে সর। এবার দেখি আমার কোমর থেকে ঐশী হাত সরিয়ে একেবারে সিটের শেষে বসলো। হেই, পড়ে যাবি তো, আমাকে ধর। না লাগবে না, দূরেই তো বসে সরে বসেছি। খুশি তো? জি, খুব খুশি। তা তো হবে, যদি গপ বসতো তাহলে তাকে কোলে বসিয়ে আদর করতে করতে নিয়ে যেতে। অবশ্যই, তুই তো আমার গপ নয়, তাই তোকে কোলে বসানোর কোনো প্রশ্নই ওঠে না। তোর কোনোদিন গপ জুটবে না, এই অভিশাপ দিলাম আমি। শকুনের অভিশাপে কি গরু মরে রে পেতনি? এই শোন, বেশি না বকে সামনে যে পার্কটা আছে সেখানে যাব। ও, দজ্জালের শাশুড়ি তাহলে কি? তোমারটা এখানে আছে। আচ্ছা দাঁড়াবো নে। এবার পার্কে ঢুকতেই দেখি শালা সব চটিয়াগুলা জড়ো হয়েছে, তাদের মধ্যে আমি কিছু কম নয়। কেক নিয়ে দেখি সবাই চারপাশে ভিড় করে দাঁড়িয়েছে। আমি ঐশীর পাশে দাঁড়িয়ে আছি। ঐশী এবার মোমবাতি নিবে কেক কাটে যাবে, ঠিক তখনই গাইস, একটা কথা আছে আমার। বল তোর কি মন্তব্য? এটা শুনে সবাই হেসে উঠল। আচ্ছা, তোরা তো জানিস ঐশী হলো আমার চিরশত্রু, তাহলে আমার কি উচিত হাতে তালি দেওয়া? ঐশী এটা শুনে, কুত্তা হারামি বিলাই, এটা বলে সারা পার্ক আমাকে ছুটিয়ে মারলো। উফ বাবা, শেষে ধরাই পড়ে গেলাম। উফ আল্লাহ, কি কেলানিটাই না খেলালো। মাথার চুল মনে হয় আজ আর একটাও নেই। এবার কেক কাটছে। প্রথমে আমাকে কেক খাওয়ালো, আমিও খাওয়ালাম। এবার সবাই চিৎকার করে, আম্মা, তাহলে তলে তলে এত কিছু? ওই না রে, এসব কিছুই না। আমি কারো কথায় কেয়ার না করে রিফাত চিৎকার করে। আম্মা, এখানে তোমাদের অপারেটর। আসলে রিফাতের আব্বু ডিজে বাজায়, তো ওরাই সব অ্যারেঞ্জ করেছে এসব। রিফাতকে এর জন্যই দেখতে পারছিলাম না। এবার সবাই ড্যান্সে মেতে উঠেছে, আমিও ধাই ধাই করে ড্যান্স করছি। দেখি ঐশী না এসে এক জায়গায় বসে আমার দিকে তাকিয়ে আছে। আমি ঐশীকে এখানে আনার জন্য ঐশীর কাছে গিয়ে, ওই এখানে কেন, চল না ডান্স করব। আরফান, তুই ডান্স কর, আমি এখানেই থাকছি। আরে সবাই মজা করছে, তুইও চল, জাস্ট চিল। আমি আবার ডান্সে যোগদান করলাম। আমি আবারও নোটিশ করলাম ঐশী আমার দিকে কেমন অপলক দৃষ্টিতে আমার দিকেই তাকিয়ে আছে, একটা হাত গালে রেখে। আমার মনে একটু সংশয় হলো। আমি এবার ঐশীর কাছে গিয়ে ওর মাথায় হাত রেখে, আচ্ছা ঐশী, তোর কি শরীর খারাপ? না, তাহলে তুই এমনভাবে বসে আছিস কেন? কিছু ভালো লাগছে না তাই। কেন? জানি না। উফ আল্লাহ, মেয়েদের এটাই সমস্যা। হেই, আমার দিকে তাকা। এবার ঐশী আমার দিকে তাকিয়ে, বল। এভাবে তাকাস না, প্রেমে পড়ে যাব। তোর পাগল। হই, তোর হাসি বিক্রি করে কিন্তু সিগারেট কিনে খাবো। ওকে, আর হাসবো না, আর তোকে সিগারেট খেতেও দেবো না। যাই হোক, মেয়েটাকে হাসাতে পেরে অনেকটা নিজেকেও খুশি মনে হচ্ছে। যতই আমার পিছু লাগুক, তবুও ওর প্রতি ছোট থেকে আমার মায়া একটু বেশি। সুখ দুঃখে দুজনের পাশাপাশি থাকি। ঐশীর হাত ধরে, মিস চলেন এবার একটু ড্যান্স করা যাক। ঐশী এবার আমার হাত দুটো ধরে, চলেন পিচ্ছি লেখক মহাশয়। সব ফ্রেন্ডদের সাথে মজা করলাম। লাঞ্চ করে এবার বাসা চলে এলাম। আমি এবার রুমে বসে বসে ফ্রি ফায়ারে মনোযোগ দিয়েছি। ভাইরে, এটাই একমাত্র গেম যেখানে কোনো এক্স, কোনো ওয়াই, কোনো জেড মনে করে না। আর আমার তো খেলা তখনই থামে যখনই মোবাইলে 2% ব্যাটারি ওয়ার্নিং দেয়। প্রায় বিকেল 5টা পর্যন্ত গেম খেললাম, ব্যাটারিও শেষ, তাই চার্জে লাগিয়ে দিলাম। আমার একটা ডো পার্টনার লাগবে, কেউ হতে চাইলে বলবেন। পরের দিন বিকালে আমার ফাটা গিটারটা নিয়ে ছাদে এলাম বেসুরে গলায় গান গাওয়ার জন্য। বেশ পকেটে সিগারেটও রেখেছি। ছাদে এসে প্রথমে সিগারেট মুখে নিয়ে টান দেওয়া শুরু করলাম। হঠাৎই ঐশী আমার সামনে এসে, কি আন্টিরে বলবো নাকি? আমি এই কথা শুনে পুরাই অবাক। এতদিন সিগারেট খাচ্ছি, ও জানে, কোনোদিন কাউকে বলেনি, কিন্তু আজ বলবে বলছে। না ভাই, কাহিনী জানা লাগবে। আর ভাই, যদি আম্মুর কানে কথা চলে যায়
তাহলে আমাকে আর কোনোদিন বিশ্বাসই করবে না। আম্মু আমায় প্রচুর বিশ্বাস করে, তাই আম্মু আমার সব সময়ের জন্য সাপোর্টার। হে ঐশী, প্লিজ আম্মুকে বলিস না। না, বলতেই হবে। যা দিন দিন খাচ্ছিস সেসব গাঁজা বিড়ি, এবার তো মদও খাবি। এই দেখ, আমি তোর সামনে হাত জোর করছি, বলিস না। ওকে। শালা এমনভাবে বলছে যেন ওর আপুর টাকায় আমি সিগারেট খাই। তবুও ভাই কিছু করার নাই, এখন কচ্ছপ হয়ে থাকতে হবে। আগে সিগারেট ফেল, নেক্সট আমার একটা শর্ত আছে। আমি এই কথা শুনে একটু রেগে যাই। এবার আমি বললাম, কিসের শর্ত রে? তবে রে ফাজিল, আমার উপরে রাগ দেখানো। আন্টি! আমি সাথে সাথে ওর মুখ আমার হাত দিয়ে চেপে ধরে, এই চুপ চুপ, আমি সিগারেট ফেলে দিচ্ছি। আর বল, তোর কি শর্ত? এই তো লক্ষ্মী পোলা। জি, এটা তো আমার আম্মু বলে, তবে তোর মতো লক্ষ্মী ছাড়া মেয়ে একটাও দেখিনি। কি? আমি লক্ষ্মী ছাড়া মেয়ে? শালা, এই তো দেখি পদে পদে বিপদ ক্রিয়েট করছে। আরে তুই তো খুব সুইট, তা বল না তোর কি শর্ত? ভাবতে দে। এমনভাবে ভাবছে যেন কোনো মহারাজার রাজকন্যা তার বাপের কাছে মহামূল্যবান জিনিস চাওয়ার সুযোগ পেয়েছে। পাকা 5 মিনিট ভাবছে। শালা, আমি তো চিন্তায় পড়ে গেলাম। কি শর্ত রে ভাই? হঠাৎ আমার কোলে বসে গেল। আমি সাথে সাথে, এই এটা কি হচ্ছে? হোট বলছি, হোট। জি, এটাই আমার শর্ত। আমাকে কোলে নিয়ে গিটার বাজানো শেখাতে হবে, টানা 1 সপ্তাহ। হে হয়েছে, এটা সম্ভব না। আরে সাথে তুই আবার আমার কোলে, কেউ দেখে ফেললে? হি বাবা। কিচ্ছু হবে না, ছাড় তো। আর এই মহল্লায় সবাই জানে আমরা কেমন। না, আমি পারবো না। ও তাই নাকি? আন্টি! এই করতে শেখাচ্ছি তো, শুধু আন্টি আন্টি করস কেন? ওকে। এবার ঐশীকে গিটার ধরিয়ে দিলাম। এখন আমার কোলে ঐশী বসে, ভয়ে বুক কাঁপছে। ভাই রে, যদি কেউ দেখে নেয় তাহলে আবার নতুন কাহিনী শুরু হবে। ঐশীর হাতের উপরে এবার আমার হাত রেখে গিটার বাজাচ্ছি। ঐশী হাতের উপর এবার আমার হাত রেখে গিটার বাজাচ্ছি। ঐশী আমার বুকের দিকে আরও এগিয়ে এসে আমার কাঁধে মাথা রাখলো। ওর চুলগুলো আমার মুখে এসে ঠেকলো। মেয়েটা এতটা কাছে না আসলে হয়তো কখনোই বুঝিনি যে মেয়েটা এতটা মায়াবী। মেয়েটাকে খুব ভালো লাগে এই জন্যে। ঐশী এবার গিটার ছেড়ে আমার মুখের দিকে তাকিয়ে আমি দেখতে আসছো? আমি খুব হেসে, আবে তুই কবে ফেমাস হলি যে তোকে দেখতে তোর বাসায় লোকজন আসছে? আমাকেও পাশে নিস, আমি তোর ম্যানেজার বলে চাপিয়ে দিস। মজা করে নি। আর কয়েকদিন পর তো তোকে কেউ ডিস্টার্ব করবে না, কেউ সকালে তোর ঘুম ভাঙাবে না। এটা বলে মাথা নিচু করলো। মানে বুঝলাম না। আজ আমার বাসায় বিয়ের প্রস্তাব নিয়ে আসছে। হো, কংগ্রেস, বিয়েতে ইনভাইট করিস কিন্তু। এটা শুনেই ও সেই কান্না শুরু করে দিল, আর বুকে কয়েকটা কিল ঘুষি দিয়ে। আমি চলে গেলে অনেক ভালো থাকবি, তাই না? সন্ধ্যায় আমাদের বাসায় আসিস না কিন্তু। ও সেবার উঠে কান্না করতে করতে চলে গেল। আমারও খুব খারাপ লাগছে। মেয়েটা আমাকে সব সময়ের জন্য ছেড়ে চলে যাবে। নিজের খুব মন খারাপ করছে, কান্নাও পাচ্ছে। যতই হোক আমার সব থেকে ক্লোজ ফ্রেন্ড, আমি নিজেকে সামলাতে পারবো না, তাই রেদওয়ানের বাসায় চলে এলাম। সারাটা সন্ধ্যা মন খারাপ করে বসে আছি। রাতে ডিনার সেরে আমি রেদওয়ান ঘুমানোর জন্য রুমে এসে দোস্ত, কি হয়েছে কত? ঐশীর বিয়ের প্রস্তাব নিয়ে এসেছিল আজ সন্ধ্যায়। মেয়েটার বিয়ে ঠিক হওয়াতে আমি দেখতে পারছিলাম না রে। তোর তো খুশি হওয়ার কথা রে বেটা। না রে দোস্ত, কেমন জানি করছে। মেয়েটা সবসময়ের জন্য আমায় ছেড়ে চলে যাবে। রেদওয়ান আমার মুখের সামনে এসে, আফরান, তুই দেখি ঐশীর প্রেমে জালে ফেসে গিয়েছো। আব্বে শালা ভাগ, প্রেম টেম নয়, তাহলে বেটা তোমার চোখের পানি কেন? জাস্ট ফ্রেন্ড শুধু। যে ফ্রেন্ড থেকে যে তোমরা একে অপরের কখন যে এতটা প্রিয় হয়ে গেছো সেটা তোমরা কখনই টের পাওনি। বেটা সময় থাকতে থাকতে প্রপোজ করে দেয়। না দোস্ত, একবার ভালোবাসা জালে খুব বড় সড়ো ধোকা খেয়েছি, আর নয়। আর ওর যদি বব থাকে? আরে এতদিন একসাথে আছি, দেখছিস না কোনোদিনও ওর মুখে অন্য কারো নাম নিতে? সেটাও ঠিক। দেরি না করে তোর মনের কথাটা বলে ফেল। ওকে দোস্ত, আজই বলবো। কিভাবে? আমি এখন বাসায় যাই। আরে এত রাতে কেন? মন মানতে চায় না ভাই। কাল বলবি, আজ নয়। আমি কোনো কথা না শুনে সোজা বাসায় চলে এলাম। বাইক ঢুকেই আমি ওর বাসার নিচে এসে দাঁড়ালাম। পাইপে এবার ওপরে উঠছি, ওর রুমের পাইপের পাশে।
উঠতে খুব কষ্ট হচ্ছে, তবু উঠতে হবে, কিছু করার নেই। আমি এবার ঐশীর রুমে গিয়ে ঐশীর বিছানা তলে ঢুকে গেলাম। কেউ নেই, দেখি হয়তো ডিনার করতে গেছে। ঐশী কিছুক্ষণ পর রুমে এলো। এবার লাইট অফ করতে যাবে, ঠিক তখনই আমি ঐশীর সামনে যেতে ঐশী চিৎকার করা শুরু করে দিল। আম্মু, আব্বু, সঙ্গে সঙ্গে আমের মুখ চেপে ধরে, আমি কুত্তি, আমি চুপ। সঙ্গে সঙ্গে ওর আব্বু আম্মু আসার শব্দ পেতেই আমি বিছানার নিচে আবার ঢুকে গেলাম। ঐশী এবার ওর আব্বু আম্মুকে ম্যানেজ করে রুমে পাঠিয়ে দিল। ঐশী এবার রুমের খিল আটকিয়ে দিল। আমি ঐশীর সামনে যেতেই কেমন একটা ভয় পাচ্ছে মেয়েটা। আমি ওকে একেবারে দরজার কাছে নিয়ে এলাম, আর আমি গা ঘেঁষে দাঁড়িয়ে। ঐশী, তুই জানিস আমি সব কথা খুলে বলতে পছন্দ করি। বল কি বলবি? আর এখানে এত রাতে কেন এসেছিস? আমি তোকে প্রপোজ করতে এসেছি। কিসের প্রপোজ আর কাকে? তোকে। পাগল নাকি? আমার বিয়ে 2 দিন পরে, সব ঠিক হয়ে গেছে আজ। কথাটা শুনতেই আমার মাথায় বাজ পড়ে গেল, দু চোখে জল চড়ে এলো। সত্যি তোর 2 দিন পর বিয়ে? আচ্ছা তাহলে এখন আসি রে। এটা বলতে ঐশী আমার সামনে এসে একটা জোরে আমার হাতে কামড় দিয়ে। ছি আরফান, ছি। আমি এটা শুনে আরো চমকে গেলাম। আমি কি প্রপোজ করতে এসে কি ঐশীর একটা ঘৃণার পাত্র হয়ে গেলাম? এখন তো নিজেকে খারাপ মনে হচ্ছে। ঐশী আমার সামনে দাঁড়িয়ে। প্রপোজ করতে এসেছিস, প্রপোজ না করেই চলে যাচ্ছিস? জবাব পেয়ে গেছি, তাই এখানে আমার থাকাটা আর জরুরি না। পারলে আমায় ক্ষমা করে দিস। ও আচ্ছা, তোকে আমি ক্ষমা করবো কেন? তুই আমার কে শুনি? আমি কেউ না হলেও তো সেই ছোট থেকে আমাদের ফ্রেন্ডশিপ, সেই ছোট ফ্রেন্ডশিপের দোহাই। ও তাই নাকি? তা তুই আমাকে কিছু কথার উত্তর দে তো দেখি। জি বল। তুই জানিস আজ আমার বিয়ে ঠিক হয়ে গেছে, তবুও তুই আমাকে প্রপোজ করতে এলি কেন? আমি তোকে ছেড়ে থাকতে পারবো না, তাই তোকে খুব মিস করব। ও আচ্ছা, তাহলে ভালোবাসিস না? শুধু ছেড়ে থাকতে পারবি না তার জন্যই? বাহ। ভালোবাসি কিনা জানি না, এটা শুনতেই আমার থেকে মুখ সরিয়ে নিয়ে। ভালোবাসিস না তো আমার সামনে এসেছিস কেন? তুই কি চাস না আমার সংসার হোক? জি চাই তো সেটা, আমাদের দুজনের সংসার হোক। ঐশী একটু গভীরভাবে। দুজনের মানে? ও বুঝেছি, তুই আর তোর বউ, আর আমি আর আমার বর। আমার এখন বুকটা ফেটে যাচ্ছে কষ্টে। আমি কষ্ট পেলেই ভীষণ মাথায় রাগ উঠে যায়। থুর, আমি আসি, বাই, গুড নাইট। এটা বলে আমি জানালার দিকে এগোতে লাগলাম। হঠাৎ ঐশী আমার পেছন থেকে জড়িয়ে ধরে। সংসারটা তোর, আমার আর আমাদের ছোট্ট সোনাটাকে নিয়ে হবে। আমি তো চমকে গেলাম। ঐশী আমার পেছন থেকে জড়িয়ে ধরেছে। আগে কোনো দিন এরকম ফিলিংস আসেনি যা এখন এসেছে। ঐশী আমার কাঁধে মুখটা রেখে, মানে কি? ফিউজ বক্স কোথাকার। সংসারটা তোর, আমার আর আমাদের ছোট্ট বেবিটাকে নিয়ে হবে। আমি মাথা নেড়ে ওকে ছাড়ানোর চেষ্টা করলাম। ছাড় আমায়, আমি পাগলামি করে এসেছি আজ। তোর 2 দিন পর বিয়ে। ঐশী আমাকে এবার সামনে থেকে জড়িয়ে ধরে। পিচ্ছি লেখো, আমাকে ছাড়া একা থাকতে পারবি তো? জি মানিয়ে নিতে হবে। আমায় মিস করবি না আমার ডিস্টার্ব করাগুলো? জি মিস করব, পরে ঠিক হয়ে যাবে। ও তাই নাকি? তুই চাস না আমি তোর বউ হই? না, এখন আর চাই না। এটা শুনে ঐশী যে কান্না করছে বুঝে গেলাম, কারণ আমার বুকেও মাথা রেখে আছে। আর আমি বুঝতে পারছি ওর চোখের জলে আমার শার্টটা হালকা হালকা করে ভিজে যাচ্ছে। তাহলে কি আমার সেই ছোট্ট থেকে তোকে নিয়ে স্বপ্ন দেখাটা আজ মিথ্যে প্রমাণ হলো? মানে? মনে আছে ছোটবেলায় আমরা দুজন বর বউ খেলতাম? তুই আমার বউ বলে ডাকতিস, আমি তোকে বর বলে ডাকতাম। বয়সের সাথে সাথে কখন যে তোকে ভালোবেসে ফেলেছি আমি নিজেও জানি না। আমার প্রতিটা স্বপ্নতে তুই আছিস। ঐশী আমাকে সে ছোট থেকে ভালোবাসে, আমি তো বিশ্বাসই করতে পারছি না। তুই আমাকে ছোট থেকে ভালোবাসিস, তো আমায় বলিসনি কেন? আমার শার্ট একটা বোতাম নখ লাগিয়ে মুখ বলিয়ে। তোকে তো খুব ভয় লাগে তাই বলিনি। যদি আমায় মারিস? আমার তো আর ভাই খুশির সীমানা নাই। একটা মেয়ে সে ছোট থেকে, তাহলে আমার জন্য সিঙ্গেল। যে মেয়ে কলেজে প্রায় পোলার ক্রাশ, সেই মেয়ে আমাকে এতটা ভালোবাসে, এখনো মারবো তো? আমি একটু গম্ভীরভাবে। ও বললাম বলে, জানি তো মারবি, আমি জানি তো। নে মার। গাল ফুলিয়ে বলে একটা গাল পেতে দিল। ভাই রে, আমি এখন হাসবো না কান্না করব কিছুই বুঝতেছি না। ঐশী এখন মাথা নিচে করে আছে। আমি পকেট থেকে গোলাপ ফুলটা বের করে সাথে সাথে ওর সামনে হাঁটু গেড়ে আমি মাথা নিচু করে, উইল ইউ ম্যারি মি? ঐশী সঙ্গে সঙ্গে চমকে গেল। মনে হয় বিশ্বাসই করতে পারছে না, তাই মুখ ঢেকে, কি?
আমার অনুর আম্মু বানাতে চাই, আমার এই চিরশত্রুটাকে। আমিও আমার অনুর আব্বু বানাতে চাই, যে আমাকে চিরশত্রু পাবে। এটা বলে আমাকে জড়িয়ে ধরে আমার কপালে একটা ভালোবাসার চুমু দিল। আহ, সত্যি সব ব্যথা এখন নিরাময়ের এটা একটা ঔষধ। আমাকে ঐশী খুব জোরে চেপে ধরে আছে। কিছুক্ষণ পর এই মোটে আমার এই রোগা শরীর ছাড়া রে লাগছে এবার। লাগুক, এগুলো সব তোর দেওয়া কষ্টের মাসুল। তাই? এটা বলে আমি ওর কপালে একটা আলতোভাবে চুমু দিলাম। ঐশী লজ্জা পেয়ে গিয়ে আবারও আমার বুকে মাথা ঢোকালো। আমি ঐশীর কানের নিচে থাকা চুলগুলো ঠিক করে দিলাম, আর ওর ঘাড়ে দেখে কয়েকটা চুল এলোমেলো হয়ে আছে। আমি গাড়ে হাত দেওয়ার সাথে সাথে ঐশী আমাকে খামচে ধরলো। আমি এবার একটা একটা করে চুল সরিয়ে দিচ্ছি। ঐশী আমাকে এতটা জোরে খামচে ধরেছে, যদি শার্ট না থাকতো তাহলে 10টা নখের দাগ বসে যেত। আমি এবার ঐশীর ঘাড়ের কাছে আমার মুখটা নিয়ে গিয়ে ফিসফিস করে বললাম, ঐশী ভালোবাসি তোকে অনেক রে। আমিও তোকে সব থেকে বেশি ভালোবাসি আরফান। এটা বলে ঐশী আমার কাঁধে আরও যেন একটু জায়গা নিয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলল। মেয়েটা সত্যি অনেক শান্তি পেয়েছে মনে হচ্ছে, কারণ মেয়েটা আজ জমিয়ে রাখা 20টা বছরের মনের কথা প্রকাশ করতে পেরেছে। জানাতে চুলের ঘ্রাণে নিজেকে যেন কেমনভাবে হারিয়ে ফেলেছি। বুকের ভেতর হার্টবিটটা আস্তে আস্তে বেড়ে চলেছে একে অপরের স্পর্শ পেয়ে। আমি এবার ঐশীর মুখটা আমার সামনে নিয়ে আসতে দেখি ঐশীর চোখে পানি। ওর চোখে পানি দেখে আমার চোখেও কেমন পানি এসে গেল। আমার চোখে পানি মুছে, এই পাগলি কাঁদছিস কেন? আরফান, এটা কান্না নয়, এটা হলো আমার চোখের একটা ফোঁটা প্রাণীর মূল্য, তোকে পাবার একটা সুখের এক একটা মুহূর্ত। এটা বলে আরও কান্না করতে লাগলো। আমি ওর চোখ ভালোভাবে মুছে দিলাম। এই দেখ, আমি তো তোর সামনেই, আবার কাছিস কেন এভাবে? খুব ভয় করছে। কিসের ভয়? তোকে পেয়েও যদি তোকে আবার হারিয়ে ফেলি। দূর পাগলি, আমি তো তোরই, শুধুই তোর। কথা দে, কথা দে আমায়, সারা জীবন এই কথাটাই আমাকে বলবি। আমি এবার ওর দু চোখে কিস করে বললাম, কথা দিলাম। ঐশী খুব চোটে আমায় আবার ঝড়ের বেগে আমার চোখে মুখে গালে চুমো খেতে লাগলো, আর আমার গালে হাত দিয়ে, খুব ভালোবাসি রে আরফান তোকে। আমি ওরে। কিন্তু কি কিন্তু? তোর যে 2 দিন পর বিয়ে, এটা শুনেই ঐশী আমার কান ধরে। এই কুত্তা, কার বিয়ে? কার মানে? তোর, তুই তো বিকেলেই কইলি। কুত্তা, আমার বিয়েটি কিচ্ছু নয়। আমি আর ওয়েট করতে পারছিলাম না তোকে পাবার জন্য। তোর ব্রেকআপ হবার পরে তুই যা মেয়েদের পিছনে ঘুরেঘুরি করছিলি, তাতে আমার একদম ভালো লাগছিল না। যদি আবার কাউকে লাইনে এনে বউ বানিয়ে নিস, তাহলে আমার বউ হবার স্বপ্নটা নষ্ট হয়ে যেত না। তার জন্যই আমি আর রেদওয়ান আর রিফা, আমরা 3 জনে মিলে প্ল্যান করেছি। আমি এবার ঐশীর 2 কান ধরে, ওরে হারামজাদি। এই, লজ্জা করে না হবু বউকে হারামজাদি বলতে? তো কি বলবো? কেন? জান বলবি, বাবা বলবি, ময়না পাখি, টিয়া পাখি, এগুলো আরো কত কিছু আছে। ও, তাহলে কাক পাখি বলে ডাকলেও হবে, তাই না? ঐশী এবার আমার বুকে কিল খুশি মেরে, আরফান, তুই না একটু রোমান্টিক না। জি, আমি তো আনরোমান্টিক। তাহলে আমার স্বপ্নে এসে এত রোম্যান্স করতে কি করে? তা আমি কিভাবে জানবো? তুই আসছিস, তুই জানবি না? যদি রোমান্টিক হওয়া লাগে তাহলে তো রোমান্স করতে হবে, তাই না? খুব দুষ্টু হয়েছিস দেখি। জি, দুষ্টু তো সেই ছোট থেকেই। এভাবে কথা বলতে বলতে প্রায় রাত 1টা বেজে গিয়েছে, কখন বুঝতেই পারিনি। ঐশী, আমি এখন আসি রে, অনেক রাত হলো। না, এখন যেতে হবে না, সেই ভোরে চলে যাস ছাদ থেকে। না, এটা হয় না। না 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 না, তুই যাবি না। গাল ফুলেই বলল, আর আমার হাত ছাড়তেই চাইছে না। আচ্ছা, আমার কিন্তু খুব ঘুম পাচ্ছে, কোথায় ঘুমাবো? কেন, বেডে? আর তুই? আমিও বেডে ঘুমাবো। না, হয় না। না, এভাবেই স্বামী স্ত্রী ঘুমায়, আর এভাবেই হয়। আমি একটু মজা করে, এই হয়েছে, কি হয় রে? উত্তর তুমি জানো না নাকি? না, বল না, কি হয়? এবার ঐশী আমার সামনে দাঁড়িয়ে, পাগল একটা, চুপ। এবার আমি বেডে গিয়ে শুয়ে পড়লাম, আর ঐশী পাশে। ভাইরে, বউ ফিলিংস আছে এখন ঐশীর পাশে থাকতে। আমি ঐশীকে জড়িয়ে ধরলাম পেছন থেকে। ঐশী এবার আমার দিকে ঘুরে, বিয়ের পরে আমাকে প্রতিদিন এভাবে জড়িয়ে ধরে ঘুমাবে। আর হ্যাঁ, আমি কিন্তু বালিশে মাথা রাখবো না। তাহলে কোথায় রাখবেন শনি মহারানী? তোর বুকে মাথা রাখবো। আর শোন, বল। বিয়ের পর কিন্তু তুই হাফ কাজ আর আমি হাফ কাজ করব। আমি পারবো না কাজ করতে।
না না পারবো। ঐশী এবার আমার বুকেতে মাথা দিয়ে। আরফান, বল। আমি ভেবেছি তোকে আর তুই দিয়ে কথা বলবো না। কেন? দুদিন পর তুই আমার বড় হবি, তখন লোকের সামনে তোকে লজ্জিত হতে হবে তো। বাব্বা, বোতের মুখেও রাম নাম, এটা শোনার পরেই আমার গাল খামচে ধরে। এই কথাগুলোকে মজায় নিবি না। আচ্ছা বল না, শালা এখনই এত শাসন, বিয়ের পরে তো দেখি আমার বাসায় রাজত্বের ভার আমার আব্বু একেই তুলে দেবে। আমি একটু মজা করার জন্য আমি ঐশীর কোমরে হাত দিয়ে কিলবিল করতে লাগলাম। ঐশী আমার দিকে তাকিয়ে, এই ছাড়ো না, কত কত লাগে তো। আমি এবার ঐশীর উপরে চেপে গেলাম। ঐশীর মুখে এবার ভয়ের ছাপ প্রকাশ পেল। ঐশীর জোরে জোরে নিঃশ্বাস পড়ছে আর আমার দিকে একভাবে তাকিয়ে আছে। আমি আমার ঠোঁটের সাথে ওর ঠোঁট মিলিয়ে দিতেই ও আমার চুলগুলো দুটো হাতে মুড়ি বন্ধ করে জোরে চেপে ধরল। ঐশী এখন পুরাই কাঁপাকাঁপি শুরু করে দিয়েছে। এবার ঠোঁট ছেড়ে আমি ঐশীর বুকের দিকে হাত নিয়ে যেতে লাগলাম আস্তে আস্তে করে। ঐশী আরও থরথর করে কাঁপুনি শুরু হয়ে গেল। ঐশী চোখ বন্ধ করে কি যেন বলছে। আমি এবার হাত দুটোকে নিচের দিকে টেনে নাবিতে হাত দিলাম। সাথে সাথে ঐশী আমাকে জড়িয়ে ধরল। বুঝলাম ঐশী উচ্ছ্বসিত হয়ে উঠেছে। আমি এবার ঐশী কপালে একটা চুমু দিলাম। ঐশী আমায় খামচে ধরে আছে, সাথে আমার বুকে মাথা গুঁজে কি যেন ভয়ে ভয়ে বিড়বিড় করছে। ঐশীর হার্টবিট ধুকধুক করে আরও স্পিডে চলছে। আরফান, বলি আমার বুকের ওপরে শার্টটা খামচে ধরল। কিছুক্ষণ পর ঐশী ঘুমিয়ে পড়েছে। আর তার মধ্যে যে আমি কখন ঘুমিয়ে পড়েছি তা তো বুঝতেই পারিনি। ভোর 4টা বাজতেই অ্যালার্ম বাজা শুরু হয়ে গেল। আমি তিরিং করে লাফিয়ে উঠে মোবাইলের অ্যালার্ম অফ করে দিলাম যাতে ঐশীর কোনো ঘুমে ডিস্টার্ব না হয়। আমি এবার ছাদে যেতে দেখি আমার আব্বু আমার সামনে। শালা মায়দালা, আমার তো মনে ছিল না যে আব্বু প্রতিদিন ভোরে ছাদে চলাফেরা করে। হ্যাঁ আল্লাহ, কী হবে এখন? এটা ভাবতে ভাবতে আমি নকচি পাচ্ছি। শালা আমি এখন ঐশী ছাদে, আবার আমি এত সকালে এখানে। এখন আমি কি বলবো? 9টার আগে তো বিছানা থেকে উঠি না। হঠাৎ আব্বু আমাকে দেখতে পেয়ে গেল, আমাকে হাত দিয়ে ইশারা করে। আরফান, তুই ঐশীদের ছাদে কি করস এখন? আমি তো পুরাই ভিতর ডিম হয়ে গেছি। এখন ভয় পেলে হবে না, ম্যানেজ করতে হবে। আমি সোজা আমাদের ছাদে গিয়ে, না আব্বু, আজ একটু ভোরে উঠে গিয়েছিলাম তো ঘুম আসছিল না, তাই ছাদে এসে দেখি ঐশী ছাদে একটা পাখি উঠতে পারছিল না। ও আচ্ছা, ঠিক আছে, রুমে যা। আচ্ছা আব্বু। রুমে এসে স্বস্তির নিঃশ্বাস পেলে। আর নয়, এই শেষ। হো আম্মু গো, শালার কারো বাসায় আর যাবই না। চোখগুলো টুলটুল করছে, তাই আমি আবার ঘুমিয়ে পড়লাম। কিছুক্ষণ পর আম্মু এসে, আরফান, এই কি হয়েছে? তাহলে এখানে কিভাবে এলি? ও আম্মু, ডিস্টার্ব করো না তো, যাও না, একটু ঘুমাতে যাও। ও, আমিও দেখছি কিভাবে তুই ঘুমাস। এটা বলে রুম থেকে যাওয়ার সময় পাখার সুইচটা অফ করে দিয়ে চলে গেল। ভাইরে, পৃথিবীর কি সব বাপ মায়েরাই একই নাকি বলেন তো? তাড়াতাড়ি বিছানা না ছাড়লে শীতকালে পাখা চালিয়ে দেবে, আবার গ্রীষ্মকালে পাখা বন্ধ করে দেবে। দেখুন, এসব বন্ধ না করলে আমি কিন্তু এবার আন্দোলন শুরু করে দেব। শালার এগুলো তো না ইনসাফি। ভাইরে, পুরো শরীর ঘেমে পুরো গোসল করে গেছি, তবুও বিছানা ছাড়বো না। শালা চোখ তো মানতেই চাইছে না। অনেক কষ্টে তাদের বুঝে সুঝিয়ে খুললাম। এবার বাইরে এসে ব্রেকফাস্ট করতে যাব, ঠিক তখনই আরফানের আম্মু, তোমার পোলারে দেখি অনেক উন্নতি হয়েছে। কি বলো আরফানের আব্বু? উন্নতি মানে? না, তোমার পোলায় ভোরে 3টায় উঠেছে। আজ আবার নাকি ঐশীর ছাদে পাখি উড়াতে গিয়েছিল। তা তো ভালো কথা, তাতে কি হয়েছে? কি হয়েছে আরফানের আম্মু? এখনই তো ভেজাল। ভাইরে, ভেজাল কথাটা শোনার পরে যেন আমি কেমন শখ খেয়ে গেলাম। ভেজাল মানে? আরফানের আম্মু, তুমি চিন্তা করে দেখো, অত রাতও পাখি কোণে পেল। ভাইরে, আমি শিওর আমি ধরা খেয়ে গেছি। এখন না খেয়ে উঠে যাওয়াটাই বেটার। আমি এবার উঠে যাব, ঠিক তখনই এই আরফান, বস, এখনো কথা শেষ হয়নি। আমি হেসে এসে, আব্বু, আমি আবার তোমাদের মাঝে কেন? তুমি না থাকলে যে আমাদের কথার উত্তরটাই পাবো না যে। হো, তা বলো না, কিসের উত্তর চাও? শালা আমি এখন এমন করছি যেমন ভাজা মাছটা উল্টে খেতে পারে না। এবার আম্মু, ও আরফানের আব্বু, ছাড়ো না, পোলারে খেতে দাও। তোমার চিন্তা ভাবনা অনেক দূর, ছাড়ো তো। আচ্ছা, যাক বাবা, বাঁচা গেল। আহা,
এবার খাওয়া দাওয়া সেরে রুমে এসে পা দুলাচ্ছি শুয়ে শুয়ে। এমন সময় সে আমার রুমে এলো। ভাইরে, আমি তো ওকে আসে থেকে খুব ভয় পেয়ে গেলাম। আগে পেতাম না, কিন্তু আজ পাচ্ছি। আমি আস্তে আস্তে, ও এসে তুই এখানে কেন? কি শুনতে পাচ্ছি না। বলছি তুই এখানে কেন এসেছিস? এটা শোনার পরে গালগুলো ফুলিয়ে, এই, তোমার কি? আমার হবু শ্বশুরের বাসায় আমি আসবো না তো কে আসবে শুনি? ও সেটা নয়, আব্বুর কাছে আমি ধরা খেয়ে গিয়েছিলাম, আর একটুর জন্য। কবে? আজ। ধরা দিলে না কেন? ভালোই তো হতো। ভালো হতো মানে? মানে আমাদের সম্পর্কটা জানাজানি হয়ে গেলে আমাদের বিয়ে দিয়ে দেবে। আর আমার একদম তোমাকে ছাড়া একটা মুহূর্ত থাকতে ইচ্ছে করছে না যে। ধরা পড়ে গেলে তো ভালোই হতো। আচ্ছা বাবা, আম্মু কোথায়? সেটা জানা লাগবে না। এটা বলে আমি আমার রুমে খিল দিয়ে দিলাম। আরফান, তুমি এত রেগে যাচ্ছ কেন? কই, রাখছি না তো। আরফান বাবু শোনো না। বল। বলছি বাবু চলো না একটু বাইরের দিকে যাই। না, আমার সময় নেই। ও, তা থাকবে কেন? এটা বলে রাগ দেখে আমার থেকে মুখটা ঘুরিয়ে নিল। আমি ঐশীকে পেছন থেকে জড়িয়ে ধরে, আমার বউটা বুঝি রাগ করেছে? কে তোমার বউ যে রাগ করবে? ওরে বাবা, আমার বউটা দেখি সত্যিই রেগে গেছে। না, আমি রাগিনি। আচ্ছা, না রেগেছো তো একবার বলো, মিষ্টি করে ভালোবাসি আরফান। আরফান ছাড় আমাকে। কেন ছাড়বো শুনি? কেন ছাড়বি না? ভালোবাসি যে। ভালোবাসার দরদ দেখাচ্ছে? আমার কোনো মান অভিমান যার কাছে কোনো দামই নেই, সে আবার আমাকে ভালোবাসা দেখায়? তাই নাকি? তা আমার দিকে একবার ঘোরো। না। আচ্ছা, আমি ঘুরিয়ে নিচ্ছি। এটা বলার সাথে সাথে আমি ওকে ঘুরিয়ে নিয়ে আমার দিকে তাকা। ওকে। এটা বলে ঐশী আমার দিকে তাকালো। আমি ওর দিকে তাকিয়ে একটু হাসি দিতেই ঐশী হেসে উঠল। মেয়েটার হাসি দেখলে মনটা খুব জড়িয়ে যায়। মেয়েটা তো দেখতে পুরাই মাশাল্লাহ। আমি এবার হেসে হেসে, হই তোর নামে এবার দেখি পুলিশ কেস করা লাগবে। কেন? তোর হাসি দেখে বারে বারে খাস খাচ্ছি যে, বিনা টাকায় এতবার এত ভালো জিনিস কাউকে খাওয়ায়? তাই নাকি? জি। ঐশী সোজা আমার কোলে ওঠে। আরফান চলো না আমরা বিয়ে করে ফেলি। কেন, আমাকে স্বাধীন দেখতে তোমার ভালো লাগছে না? স্বাধীন মানে? এলাকার ভাইদের কাছে শুনেছি যে বিয়ে করলে নাকি সব পোলা অস্বাধীন হয়ে যায়। বেশি বকো না, চলো না আজ বিয়ে করে ফেলি। উফ, পাগল নাকি তুই? শালা এই কেমন মায়ের রে ভাই, শুধু বিয়ে আর বিয়ে। এখন তোমায় ছাড়া ভালো লাগে না। আগে কিভাবে কাটতো শুনি? আগের কথা বাদ দাও। হঠাৎ দরজায় আম্মু জোরে জোরে নক দিয়ে, এই আরফান, এই ঐশী, তোরা এক রুমে কি করস রে দরজা বন্ধ করে? ও ভাই, মারো মুঝে মারো। এবার তো মনে হয় আমাকেই আমার জন্য 3.5 হাত কবর খোঁড়া লাগবে। কি 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 আম্মু? এই ঐশী, তোরা এক রুমে কি করস রে দরজা বন্ধ করে? এই তো আম্মু, নোট লিখতেছি। এটা শোনার পর ঐশী আমার ঠোঁটে ঠোঁট বসিয়ে দিয়ে, আন্টি ইম্পর্টেন্ট নোট দিচ্ছে, এখন ডিস্টার্ব করো না প্লিজ। এই করতে ছাড়, আম্মু দেখে নেবে। আম্মু এবার, আচ্ছা বেশ, সব ভালো করে নোট দিস। পোলাটা দিন দিন যা হয়ে যাচ্ছে একটু দেখিস মা। ও তুমি চিন্তা করো না, আজ থেকে তোমার পোলা আমার পোলা। না না, মানে ওই আর কি, তুমি যাও। এখনো আমার ঠোঁটে ঠোঁট রেখে আছে। হেই, এবার তো ছাড়। এবার কি আমার ইজ্জত নিবি নাকি? পারলে সেটাও নিয়ে নেব, ওটা তো আরো বড় নোট। চুপ। কিছুক্ষণ পর ওই চলে গেল। এবার আম্মু আমার রুমে এসে, কি রে, সব নোট লেখা শেষ? জি আম্মু। আম্মু এবার হেসে এসে, বাহ বাহ, এত সুন্দর নোট দিয়েছে যে তোর গালে দেখি লিপস্টিকের রং। তা লিপস্টিকের রং দিয়ে কি লেখালেখি করছিলি কেন? ভাইরে, এটা শোনার পর যে আমার কি পরিমাণ লজ্জা করছে, শালা শেষে ধরাই খেয়ে গেলাম। আমি সাথে সাথে হাত দিয়ে গালগুলা মুছতে লাগলাম। না না আম্মু, হয়েছে কি? থাক, আর মিথ্যা কথা বলা লাগবে না, যা গোসল সেরে নে। আচ্ছা আম্মু। এটা বলে আম্মু চলে গেল। আমার এখনো প্রচুর লজ্জা করছে। আমি আয়নার সামনে যেতেই দেখি আমার পুরো মুখ তো লাল লিপস্টিকের রঙে ভরে গেছে। শালা তাড়াতাড়ি ধুয়ে না ফেলে দেখি আব্বু দেখে নেবে। আর না দেখলেই বা কি, সে তো আব্বুর কানে কথা চলেই যাবে। লাঞ্চ করার সময় আমি বসে আছি, আম্মু আমার দিকে তাকিয়ে, ওগো শুনছো, তোমার পোলার নোট নেওয়া ভালোই চলছে। এবার মনে হয় বেশি বেশি পার্সেন্ট পেয়েই পাশ করবে। এই খেয়েছে। আব্বুর জোতা ফিটানি তাহলে আজ ভাতের বদলে। কেন আম্মু? এগুলা কি হচ্ছে শুনি? কোনগুলা?
যেগুলো তুই করছিস। ওটির সাথে এসব কি দেখছি আমি? আম্মু, তোমার লজ্জা করে না এসব দেখতে, যেখানে তোমার পোলা এসব করছে? ওয়েট, তোর আব্বুকে বলছি। ভাইরে, এবার বুকটা আমার ধড়াস করে উঠল। আম্মু, আম্মু, আব্বুকে কেন? তোর আব্বুও দেখুক তার পোলা কি করে। ছি আরফান, আমি ভেবেছি আমার পোলা সবার থেকে আলাদা। আম্মু, সবাই তো প্রেম করে, আর আমি তো ভালোবাসি ঐশীকে। আচ্ছা, তুমিই বলো, তুমি কি ঐশীকে লাইক করো না? লাইক করার সাথে কি আছে? আচ্ছা, করো কি না বলবা তো? জি করি তো। যদিও এই বাসায় বোমা হয়ে আসে, তোমার তো ভালোই হবে, তাই না? এই দেখো, সারাদিন তুমি কাজ করছো, যতই হোক তোমার তো বয়স হয়েছে, তাই না? এবার তো রেস্ট লাগবে। ভাইরে, আম্মুকে পটানোর ট্রাই চলতেছে। বুঝেছি, পটানো হচ্ছে তাই না? আম্মু, বুঝে যখন গেছো মেনে নাও না প্লিজ। আম্মু, প্লিজ আম্মু, আব্বুকে বলো না প্লিজ। আমি জানি আম্মু কখনো আমার কোনো কথা ফেলেনি, এমন নয়, আগের মতো এবারও চোখ রাঙিয়ে। খুব বড় হয়ে গেছিস তাই না? শুধু বিয়ে বিয়ে। আম্মু, পড়াশোনা তো গোল্লাই তুলে দিয়েছো। না আম্মু, তুমি যদি রাজি হও এবার থেকে মন দিয়ে স্টাডি করব। এটাও অনেকবার শোনা হয়েছে, নতুন করে আর শোনা লাগবে না। এটা বলে আমার রুম থেকে চলে গেল। বিকেলে আমি বসে আছি কিচেনে আম্মুর কাছে, এমন সময় ঐশী এলো। আন্টি, আজ আপনাদের পোলা দেখি এখানে। এখানে। এখন কি নোট দিবি নাকি? তাহলে যা, রুমে নিয়ে যা। হায় আল্লাহ, আম্মু কি পুরো ফুল পারমিশন দিচ্ছে নাকি? জি আম্মু, অনেক নোট আছে তো, তাই একটু লেট হবে। যদি আমার বাসা থেকে কেউ আসে বলে দেবেন এটা। আচ্ছা যা। আমি আম্মুর দিকে তাকিয়ে পুরো ফিদা হয়ে গেছি। শালা, এটা কোনো মুভির অংশ নাকি বাস্তব? আম্মুর দিকে তাকিয়ে, কি রে, যা, নোটসগুলো নিয়ে নিবি। হে ঐশী, তুই এখন যা, পরে নিয়ে নিব। আম্মু গম্ভীর হয়ে। ঐশী, তুই রুমে যা, আমি ওকে পাঠাচ্ছি। ঐশী এবার চলে গেল। আম্মুর হাত ধরে আছি। ও আম্মু, আমি যাব না। 2 দিন পর বউ বানাবা, আর যাবা না বললে কিভাবে হবে শুনি? যা, টাইম দে। আম্মু, তুমি তাহলে ফুল পারমিশন দিচ্ছ? আই লাভ ইউ আম্মু। বেশি পিরিত না দেখিয়ে রুমে যা। ভাইরে, প্রচুর খুশি লাগতেছে। আমি এবার রুমে গিয়ে ঐশীকে জড়িয়ে ধরলাম। ঐশী চিৎকার করে। আমি ওর মুখে হাত রেখে, আমি রে। তাই এইভাবে কেউ জড়িয়ে ধরে শুনি? আমি ধরি। যদি আম্মু চলে আসে? এলো অসুবিধা নাই। নাই মানে? আম্মু সব জানে। সত্যি? জি, তোকে বউ হিসেবে মেনে নিয়েছে। তা তো ভালোই, কিন্তু আমার আব্বু আম্মু? আরে ছাড় তো, পরে ঠিক মানিয়ে নেব। এইভাবে প্রায় 2 বছর রিলেশন চলার পর একদিন ঠিক করলাম আমি নিজেই ঐশীর বাসায় আমাদের বিয়ের প্রস্তাব নিয়ে যাব। আমি ওখানে একটা প্রাইভেট কোম্পানিতে জব করি। আমি বাসায় থাকি না, আমি বাইরে থাকি। কোম্পানি থেকে ফ্ল্যাট দিয়েছে। ঐশীর সাথে তেমন দেখা হয় না, শুধু দেখা হয় বলতে সপ্তাহে 1 দিন। তারপর যখনই ফ্রি থাকি তখনই কল, টেক্সট, ভিডিও কল। দিন দিন মেয়েটার প্রতি এত মায়া বেড়ে গেছে, ও আমার ছাড়া 1 মিনিটও থাকতে পারে না, আমিও। তাই কাল রাতে দুজনে ঠিক করেছি ঐশী একটা ছোট কোম্পানিতে জব করে। আমাদের রিলেশন চলছে, সেটা ঐশীর আম্মু আব্বু কিছুটা টের পেয়েছে। অনেকবার রাতে কথা বলতে শুনে নিয়েছে। যাই হোক, বাদ দেওয়া যাক এসব কথা, আসল সিনে আসি। আজ অফিস নেই, তাই ভেবেছি আজ বাসায় গিয়ে সবটা সেরে আসবো। ঠিক সকালেই রওনা দিলাম। বাসায় এসে উঠলাম 11টার দিকে। এতটা ট্রাভেল করার পরে একটু রেস্টের দরকার, তাই গোটা দুপুরটা রুমেই থাকলাম। এর মধ্যে ঐশী 10 থেকে 12 বার এসেছে। আমি বাসায় এলে মেয়েটা ওর অফিস বন্ধ করে আমার কাছে এসে বসে থাকবে। কত মানা করেছি, শোনেনি। তার উপর কিছু কথা বললেই বলে কি না আমি এখন তো পুরাতন, নতুন পেয়ে গেছো। বুঝেছি, প্রচুর হ্যান্ডসাম হয়ে গেছো তো, তাই এখন আমাকে পাতা দেবে না। ভাইরে, এটা ঐশীর কথা নয়, এটা পৃথিবীর সব গবের মুখেই লেগে থাকা কথা। জানি এইসব কথা শুরু হলে ঝগড়া, অশান্তি হবে, আর এতে ঐশীও কষ্ট পাবে, আর আমিও। বিকেল গড়িয়ে এবার সন্ধ্যা নেমে এলো। বেশ শার্ট প্যান্ট পরে ঐশীর বাসায় গেলাম আমার আম্মুকে নিয়ে। এখনও আমার আব্বুকে জানানো হয়নি, খুব ভয় করে আব্বুকে। পুরোটা এদিকে ঠিক করে নেই, তারপর আম্মু আব্বুকে মানিয়ে নেবে। ঐশীর বাসার সামনে গিয়ে কলিং বেল চাপতেই ঐশী বেরিয়ে এলো। ভাইরে, নীল শাড়ি, নীল ছুরি, নীল টিপ, কপালের মাঝে একখালি টিপ, পুরাই মাশাআল্লাহ। নীল রং আমার ভীষণ প্রিয়, সেটা ঐশী জানে, আর এজন্যই ঐশী বেশিরভাগ ড্রেস নীল রঙের হয়। পুরাই ক্রাশ খেলাম রে। আমি তো ঐশীর দিকে একভাবে তাকিয়ে আছি।
এর মধ্যে যে কখন আম্মু ভেতরে চলে গেছে টেরি পেলাম না। ঐশী এবার আমার সামনে এসে আমার হাতে একটা চিমটি কেটে, বলছি বাইরে থাকার ইচ্ছা আছে নাকি? হে কি না না, বলি ভিতরে আসেন। হ্যাঁ হ্যাঁ চল। এই তোমায় না কতবার বলেছি তুমি দিয়ে কথা বলবে আমার সাথে? এ দেখ আমি পারি না। ট্রাই না করতেই হবে? ওকে বাবা, এখন তো আমাকে নিয়ে চল। জি। এবার ভিতরে গিয়ে ঐশী আব্বু আমাকে সালাম দিলাম। আঙ্কেল আন্টি কেমন আছেন? জি ভালো বাবা, তুই কেমন আছিস? তুই কবে এলি? কই কিছু জানলাম না তো। এই তো আন্টি, আজ দুপুরের দিকে এসেছি। তুমি দাঁড়িয়ে কেন বাবা, বসো। তারপর বলেন ভাইজান, শরীর ঠিক আছে তো আপনার? ও ঠিক আছে ভাবি, দিন দিন প্রেশার বেড়েই চলেছে। ঠিকঠাক রুলস ফলো করেন, সব ঠিক হয়ে যাবে। জি আচ্ছা, আফনানের আব্বু কোথায়? ও আসেনি? না, ওর শরীরটা একটু খারাপ। ও আচ্ছা। ঐশী এবার ওর আব্বুকে কানে কানে কি যেন বলল। ঐশীর আব্বু এবার, ঐশীর কাছে তো সবাই তো শুনেছি, কিন্তু চলো একটু ছাদে যাই। ওকে আঙ্কেল। এবার আমরা ছাদে গেলাম। বেশ আকাশে ফুরফুর করে হাওয়া বইছে। আঙ্কেল ছাদের একটা কোণায় গিয়ে হঠাৎ, আফরান, তুমি আমার নিজের পোলার মতোই, তবে আমি একটা রিকোয়েস্ট করব, সেটা তুমি রাখবা? আমি এরকম কথা শুনে খুব অবাক হলাম। আমি মিষ্টি কথায়, যে আঙ্কেল বলুন না, আমিও আপনাকে নিজের আব্বুর মতোই মানি। আফরান, আমি এই বিয়ে মন থেকে মেনে নিতে পারবো না। মানে? আফরান, আমার অবস্থা বোঝার ট্রাই করো। আমার একটাই মেয়ে, আমি চাই আমার মেয়েকে এমন একজনের হাতে তুলে দিতে, সে আমার মেয়ের ভাত খাবারের দায়িত্ব ভালোভাবে নিতে পারে। আমার এবার ভীষণ রাগ হচ্ছে। এবার তবুও কন্ট্রোল করে, আঙ্কেল আপনার কি মনে হয় আপনি আপনার মেয়ের ভাত কাপড়ের দায়িত্ব নিতে পারবো না? কি জানি পারবে কিনা, তোমার স্যালারি বা কত? ও বুঝলাম, আপনার অসুবিধাটা আমার জবের স্যালারির উপর। না, আমি চাই আমার মেয়েকে কোনো এক সরকারি চাকরিওয়ালা পোলার সাথে বিয়ে দিতে, কখনো যেন তার দুয়ারে দুঃখ না আসে। ও বুঝলাম, সরকারিওয়ালা পোলাটাই চাই। জি, আমার আর কিছু বলার নেই। জি আঙ্কেল, তবে আমার এখন কিছু কথা বলার আছে। বলো। আঙ্কেল আপনি কি করেন? একটা ছোট কোম্পানিতে জব করি। তাহলে আঙ্কেল, আপনার যদি ভালোভাবে সংসার চলে দিতে পারে তাহলে আমার কেন যাবে না? আফরান, এভাবে মাথা গরম করতে নেই। আমি আমার মেয়ের বিয়ে সরকারি চাকরিওয়ালা পোলার সাথেই দেব। আমি তো ভাই রেগে আগুন হয়ে যাচ্ছি। আস্তে আস্তে আঙ্কেল, আপনি সরকারি চাকরিওয়ালার সাথে বিয়ে দিতে পারেন, আমার কোনো আপত্তি নেই। কিন্তু একটা কথা বলে দিতে পারি, আপনার মেয়েকে আপনি অন্যের টাকা দেখে তাকে বিক্রি করতে চাইছেন। আপনার খুশিটাই তো সব। আপনার মেয়ে যে বিয়ের পর কিভাবে থাকবে, কতটা হাসিতে থাকবে, কতটা কষ্টে থাকবে, তার কোনো আপনাদের ভ্রুক্ষেপ থাকবে না। আর হ্যাঁ আঙ্কেল, আমরা বিয়েটা পালিয়ে গিয়েও করতে পারতাম। আপনার মান সম্মানের কথা ভেবে এটা আমরা করে নিই। আফরান, তুমি আমাকে পুরোপুরি ভুল বুঝছো। থাক আঙ্কেল, নতুন করে সাফাই দেওয়া লাগবে না। সরকারি চাকরি কি আপনার মতো সব আব্বুদের ট্রেন্ড হয়ে গেছে, নাকি সরকারি চাকরিওয়ালা ছেলেই চায়? কেন, আমি কি টাকা উপার্জন করি না? তারা তো টাকা সৎ পথে উপার্জন করে, আর আমরা তো ডাকাত, তাই না? নিজেকে একবার বিবেচনা করে দেখুন, আমি ভুল বলছি না ঠিক বলছি? আফরান দেখো, তুমি কিন্তু এবারও সহ্যের সীমার বাইরে চলে যাচ্ছ। আরে বাইরে যাওয়ার কি আছে? আপনার মেয়েকে অতিরিক্ত ভালোবাসি বলেই আপনাকে এত বোঝানোর ট্রাই করেছি। যান বিয়ে দেন আপনার মেয়ের, কিন্তু মনে রাখবেন আপনার মেয়ের প্রতিটা বিন্দু বিন্দু চোখের পানির কারণ হয়ে দাঁড়াবেন আপনি। মেয়েটা হয়তো আপনাদের সামনে হাসাহাসি করে চলবে, এটা স্বাভাবিক, কিন্তু দিনের শেষে এই পোলাটার জন্য চোখের কোণে পানি আসবে, তার জন্য দায়ী থাকবেন আপনি। আমি এবার ঐশী আব্বুর সামনে, আঙ্কেল আমি হাত জোর করছি, আপনার মেয়ের জীবনটাকে অন্যের সাথে জড়িয়ে নিজেকে দায়ী করবেন না প্লিজ। আমার যতটুকু আছে ততটুকু দিয়ে তাকে রানীর মতো করে রাখবো। আফরান, তুমি আমার পাশের বাসার পোলা, তাই এতক্ষণ তোমার এসব ফালতু কথা শুনছি, আর সহ্য হচ্ছে না। ঠিক আছে, এটা বলে চোখের পানি মুছতে মুছতে নিচে চলে এলাম। নিচে এসে, আম্মু চলো বাসা যাব। আম্মু আমাকে এমনভাবে বলা দেখে, কি রে, কি হলো? কিছু না, বাসায় চলো। এবার ঐশী আমার কাছে এসে আমার হাত ধরতেই আমি ওর হাত জোর করে ছাড়িয়ে ছিটকে দিলাম। আমি আমার মুখে মিথ্যা হাসি নিয়ে, হলো।
ঐশী, আমি তোমাকে বিয়ে করতে চাই না। এটা শুনে সবাই চমকে গেল। এটা বলে আমাকে নিয়ে আমি বাইরে বেরিয়ে গেলাম। আমার চোখে এখন প্রচুর পানি জমে আছে, কিন্তু বাইরে করতে পারছি না। আমরা বাইরে আসতেই এই আরফান, তোর কি হয়েছে বলতো? বিয়ে করতে চাস না কেন? মেয়েটা কতটা কষ্ট পাবে জানিস? আমি কান্না ছাপ লুকিয়ে হাসি মুখে, ধুরামো, আমারই বয়স 22, এখনও অনেক টাইম আছে। লাইফটাকে এনজয় করি। এখন বিয়ে করে নিজের লাইফটাকে নষ্ট করতে চায় না। এটা বলার সময় আমার বুকটা ফেটে যাচ্ছে কষ্টে। আমাকে যদি এই অপমানের কথাগুলো বলি তাহলে আম্মু সহ্য করতে পারবে না। আজ বুঝলাম তুমি যতই ভালোবাসো কোনো মেয়েকে, যদি তোমার সরকারি চাকরি থাকে তাহলে তুমি তাকে পাবে। এটা 100% কনফার্ম। আজকালকে ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে সরকারি চাকরিওয়ালা জামাই চাই। সোজা বাসায় এসে কোনো কথা না বলে কারোর সাথে রুমে গিয়ে একভাবে মাথা নিচু করে বসে রইলাম। ঐশীও কিছুক্ষণ পর এসে, আরফান, তোমার কি ব্যাপার বলো তো? হেই, তুই এখানে কেন? আমার বুঝে আসা যাবে না? না, আসা যাবে না। চল নিজের বাসায় যা, আর কোনোদিনও আসবি না। ওকে, আচ্ছা। তুমি আমায় কেন বিয়ে করতে চাও না বলবি প্লিজ? করতে চাই না আবার কেন? আমি তোকে বিয়ে করে আমার পুরো জীবনটা কেন নষ্ট করতে যাব? কেন শুনি? ঐশী আমার কথাগুলো শুনে থমকে রইল। আমারও খুব কষ্ট হচ্ছে, কিন্তু কিছু করার নেই। ও বাহ, খুব ভালো। তাহলে আমাকে দেওয়ার কথাগুলো সেগুলোর কি হবে শুনি? সব শেষ, আমাকে ভুলে যা। আরফান, তুমি আমায় তো অনেক ভালোবাসো তাই না? এটা বলে আমাকে জড়িয়ে ধরতেই, না, আমি তোকে ভালোবাসি না। এটা বলে ওকে ছাড়িয়ে দূরে ঠেলে দিলাম। ঐশী প্রচুর কান্না করছে, অনেক বোঝানোর ট্রাই করছে। শেষমেশ আমার পা ধরে, আরফান, আমি তোমাকে অনেক ভালোবাসি। আমি প্লিজ বিয়ে করে নাও। তুমি যা বলবা তেমনই থাকবো প্লিজ। আমার এখন এতটাই কষ্ট হচ্ছে যে আমার মুখ দিয়ে কোনো কথাই বার হচ্ছে না। আমি এবার ঐশীকে তুলে আমি আমার বুকে জড়ে নিলাম। আমি এবার আমাদের বাইরে যাওয়ার দরজার সামনে ঐশীকে নিয়ে গিয়ে, ভালোবাসি না তোকে, ভুলে যা আমাকে। এটা বলে ওকে ছেড়ে দিয়ে দরজা এঁটে দিয়ে খুব কান্না করছি। ঐশী দরজায় দৌড়ে দৌড়ে ধাক্কা দিচ্ছে। আরফান, আমি খুব ভালোবাসি তোমায়। তোমায় না পেলে আমি কিন্তু এই জীবন রাখবো না। প্লিজ আরফান, দরজা খোলো। আরফান, প্লিজ প্লিজ খোলো না প্লিজ। আরফান, আই লাভ ইউ। আমি যদি তোমায় না পাই তাহলে আমি নিজেকে শেষ করে দেব। আমি চিৎকার করে, আমি ভালোবাসি না তোকে। এসব চিৎকার চেঁচামেচি শুনতে পেয়ে আম্মু আমার সামনে এসে, ছি আরফান, একটা মেয়ে তোকে এত ভালোবাসে, তুই কেমন পোলা? একটা মেয়েকে এত কষ্ট দিচ্ছিস? মনে রাখবি, তুই একটা মেয়ের গর্ভেই জন্ম নিয়েছিস। তোকে জন্ম দিয়েই ভুল করেছি আমি এখন দেখছি। এভাবে একটা মেয়েকে কাঁদাচ্ছিস? ছি। কথাগুলো শুনে কষ্ট চেপে একটু হেসে, যে আম্মু, আমি তোমার একটা কোলাঙ্গার পোলা, একটা মেয়েকে কথা দিয়ে কথা রাখতে পারিনি। এটা বলে সোজা রুমে এসে বিছানার উপর উঠে বালিশে মুখ গুজে ফুপিয়ে কান্না করতে শুরু করলাম। না, না চাইলেও চোখ তো আর মানতে চায় না। এখন আমার বালিশটাই বুঝতে পারছে আমি ঐশীকে কতখানি ভালোবাসি, আর তার জন্য কতটা আমার কষ্ট হচ্ছে। পুরো বালিশটা এক নিমিষে ভিজে গেল। আমি এখন একটা জীবন্ত লাশ। সারা রাত কেঁদেছি, একটু ঘুমাতে পারিনি। ঐশীর জন্য খুব মন খারাপ করছে। ঐশীর ফটো দেখে সারা রাত কেটেছে। যাকে নিয়ে সারা রাত স্বপ্ন দেখতাম, আজ তার ফটো দেখে সেই স্বপ্নগুলোকে মোছার চেষ্টা করছি। আল্লাহ, তোমায় শুকরিয়া দিতে চাই আমাকে এত কষ্ট দেওয়ার জন্য। নয়তো বুঝতামই না যে ভালোবাসায় এত কষ্ট আছে। সকালে উঠে ওয়াশরুমে আয়নার সামনে দাঁড়াতেই নিজেকে চিনতে পারছি না। যে আরফান কাল ছিল সেটা আজ আর নেই। কোলাঙ্কার আরফান দাঁড়িয়ে আছে, নিজেকে খুব নীচ মনে হচ্ছে। সেই আরফান, সে কাল তার দুটো ভালোবাসার মানুষকে প্রচুর কষ্ট দিয়েছে। প্রথমে আম্মু, নেক্সট ঐশীকে। তবুও কিছু করার নেই। চোখ লাল, চোখ গাল ভালোভাবে মুছে মুছে মিথ্যা হাসির ছলনা নিয়ে বাইরে বের হলাম। জি, আমরা ছেড়ে আমাদের কাঁদতে নেই। আমরা কাঁদলে সমাজ আমাদের দিকে আঙ্গুল তুলে বিভিন্ন রকমের দোষ দেয়, তাই আমাদের কাঁদতে নেই। হঠাৎ ঐশী আমার সামনে এসে, আরফান, কি হয়েছে বলো না? হেই, তুই যা না প্লিজ, দেখ ভালো লাগছে না। এটা বলে পাশ কাটিয়ে আমি চলে যাচ্ছি। ঐশী পুরাই এক রাতের মধ্যে কেমন যেন হয়ে গেছে, পুরাই মুখ শুকিয়ে গেছে। এখনও ঐশী আমার পেছন পেছন আসছে। ঐশী আমার পিছু পিছু আসে লাগলো। মনে কষ্ট হলেও শক্ত করে ঐশীর সামনে দাঁড়িয়ে গেলাম। এভাবে দাঁড়াতে দেখে ঐশী কেমন যেন অবাক হয়ে গেল। হেই, তোর প্রবলেমটা কি বলতো? কি আবার প্রবলেম? আমার যেটা প্রবলেম সেটা তো তুমি জানো।
আমি কোনো কিছু জানি না, আমাকে আর ডিস্টার্ব করবি না প্লিজ। ও ওকে। এটা বলে ঐশী আমার চোখের সামনে থেকে এক নিমিষে দূরে চলে গেল। মেয়েটাকে এভাবে বলতে খুব কষ্ট হচ্ছিল, কিন্তু কি করার, যাকে পাবো না তার সাথে সম্পর্কে গিয়ে লাভ নেই। এতে ওই মেয়েটারও কষ্ট হবে আর আমারও। আমি বিকেলের দিকে ফ্ল্যাটে চলে এলাম। বাসায় থাকলেই বেশি বেশি কষ্ট। আমার চোখে আমি এখন একটা কুলাঙ্গার, তাই বাসায় না থাকাটাই আমার জন্য এখন বেটার। ফ্ল্যাটে এসে চুপচাপ মাথা নিচু করে বসে আছি। ফোন বাজছে, আমার কোনো খেয়ালই নেই। কিছুক্ষণ পর আবার ফোন বাজা শুরু করলো। আমি কিছুটা আনমনা হয়ে রইলাম। তারপরেই মনে হলো যে আমার ফোন বাজছে। আমি ফোন হাতে নিতেই দেখলাম রেদওয়ানের কল। এ আফরান, তুই কি শুরু করেছিস বলতো? কই কি শুরু করেছি দোষ, শোন না, মাইন্ডের অবস্থা খারাপ, তোকে একটু পরে ফোন দেই। না, দেওয়া লাগবো না। তুই কত বড় হারামি, যে মাইয়াটা তোরে জীবন দিয়া ভালোবাসে তারে তুই এভাবে ধোকা দিতে পারলি? এ দোস্ত, আমাকে বোঝার চেষ্টা কর প্লিজ, আমি ধোকা দিতে চাইনি। কে বুঝবো? কিচ্ছু বোঝার নাই এখানে। ভাই কথাটা শোন। আচ্ছা, কি বলবি বল। এবার আমি পুরো ঘটনাটা খুলে বললাম। দোস্ত, মাইন্ড করিস না রে, আমার মাথা গরম হয়ে গেছিল এসব শুনে। তা এটা কি ঐশী জানে? তা বলে তুই তোর ভালোবাসাকে হেরে যেতে দিবি? আমি আর কান্না না থামাতে পেরে, দোস্ত কিছু করার নেই রে, আমার নসিবে শালার ভালোবাসা জিনিসটাই নেই। যেটাই আমার লাইফে ইম্পর্টেন্ট মনে হয় সেটাই খেলে নেয় আল্লাহ। আবার এমন সিচুয়েশন বুঝে। এই আফরান, আমি যাচ্ছি তোর কাছে। আরে অনেক রাস্তা তো, আসতে পারবি না। আফরান, তুই আমার কলেজের দোস্ত, লাগবে তো 3 ঘন্টা। এখন রাখি। আচ্ছা ভালোভাবে আসিস। ওকে। এবার ফোনটা রেখে দিল রেদওয়ান। আমি এবার ফ্রেশ হয়ে মোবাইলে ফানি ভিডিও দেখছি, যাতে মনটা একটু ফ্রি হয়। বাইরে যে কষ্ট পেয়েছি তাতে কি আর এসব হাসি জিনিস দেখলে মন ভালো হয়ে যায়? কিছু ভালো না লাগাতে আমি এবার বালিশে মাথা দিতেই আমার চোখে ঘুম জড়িয়ে এলো। কারণ একটা রাত আমার চোখে কোনো ঘুম নেই। বাসার কলিং বেল বাজছে, এটা শুনতে পেয়ে আমার ঘুম ভেঙে গেল। ওই রেদওয়ান এসে গেছে। আমি চোখে মুখে পানি দিয়ে দরজা খুলে দেখি, আরে দোস্ত আয় আয় ভেতর আয়। যে তবে আর একজন যে আমার সাথে এসেছে তাকে ডাকবি না? আমি দরজার সামনে গিয়ে, শালা এখনো মজা, কই কে এসেছে? সে নিচে দাঁড়িয়ে আছে। সে মানে? আরে বাবা, সে যেই যা ডেকে নিয়ে আয়। শালা কে সেটা বলছিস না? আচ্ছা আমাদের কোনো ফ্রেন্ড জোনের কেউ নাকি? হতে পারে। শালা বলবি তো? এটা বলে আমি সিঁড়ি দিয়ে নিচে কিছুটা নেমে যেতেই আমি অবাক হয়ে গেলাম। ঐশী এখানে কি করে? যাই করুক তাতে আমার কি? আমি কোনো রকম কেয়ার না করে সাইড দিয়ে চলে যেতেই ঐশী আমাকে পেছন থেকে একটা পিঠে চাপড় দিয়ে। দেখতে পাচ্ছিস না আমি এখানে? আমি এবার ঐশীর কাছে গিয়ে, তোকে আমি খুঁজতে আসিনি, এসেছি আমার একটা ফ্রেন্ডকে। এই শোন, মাথা অনেক গরম আছে, চুপচাপ আমার কোলে তুলে উপরে নিয়ে চল। কেন নিয়ে যাব? কারণ আমি রেদওয়ানের সাথে এসেছি তাই। ঐশী কেন পাগলামি করছিস? আমি তোকে বিয়ে করতে পারবো না। তুই না করতে পারলে আমি ঠিকই করতে পারবো। যেটা ভাববি সেটাই কর। ঐশী ঐশী এবার আমার চোখের দিকে তাকিয়ে, আরফান, তুই আমায় কেন বিয়ে করতে চাস না সেটা আমি জেনে গেছি রে। কেন নিজেকে কষ্ট দিচ্ছিস? কেন বিয়ে করবো না মানে? আমি বিয়ে করতে চাই না, ব্যাস শুধু এতটুকুই। আর কষ্ট কেন পাবো? এই যে হাসি। আরফান, তোমার মুখ দেখলে আমি বলে দেব তুমি কিসের মধ্যে এখন আছো। এটা বলে আমার জড়িয়ে ধরে। আরফান, আমাকে রেদওয়ান সবটা খুলে বলেছে। আমিও আজ আব্বুকে বলে এসেছি, আমি যদি তোমায় না বিয়ে করতে পারি তাহলে আমি আর কাউকে বিয়ে করব না। তাই? এটা শুনে জানটা অনেক শান্তি পেল। হুম। কিন্তু এতে তোমার আব্বু যে কষ্ট পাবে। না, কষ্ট পাবে না। কারোর খুশি ছিনিয়ে কেউ কষ্ট পায় না। আরফান, আমি তোমার সাথে থাকতে চাই, তোমায় আপন করে পেতে চাই। প্লিজ আমায় ফিরিয়ে দিও না। ঐশীর এক একটা কথা আমার সোজা বুকে এসে লাগছে। এতটাই খুশি হচ্ছে যে চোখের পানি আর থামাতে পারছি না। এই পাগল, কান্না করছো কেন? আমি সাথে সাথে চোখের পানি মুছে, কই না তো। আমি কোলে তুলে নিয়ে যেতে বললাম, শোনা গেল না? না, রুমে এখন রেদওয়ান আছে। ও। এটা বলে রেগে গটগট করে সিঁড়ি বেয়ে উপরে উঠতে লাগলো। মেয়েটা অভিমান করেছে, তাই আমি ঐশীকে এবার কোলে তুলে নিয়ে রুমে আসতেই। এ না হলে আমার দোস্ত। বুঝলাম না।
বোঝো নাই তো মুড়ি খাও। ঐশী দেখি হাসছে। ঐশী এবার হেসে হেসে, আরফান কিচেনটা কোথায়? ওই ওইদিকে। রেদওয়ান চিৎকার করে। বাবে বিরিয়ানি চাই কিন্তু কাজ। আচ্ছা দেবরজি। আমি রেদওয়ানের হাত ধরে, দোস্ত ধন্যবাদ রে ঐশীকে আমার কাছে নিয়ে আসার জন্য। দূর বেটা, তুই আমার আপন ভাইয়ের থেকেও বেশি, তোর জন্য এটুকু করতেই পারি তাই না? রাতে ডিনার সেরে রুমে এলাম, দেখি ঐশী আমার রুমটা গোছাচ্ছে আর বলছে, এই পোলাটার জীবনেও কোনোদিন উন্নতি হবে না। দেখো অবস্থা রুমে এত। ইস, ভূত থাকে না সে থাকে আল্লাহই জানে। আরও ভকভক করে যাচ্ছে। আমাকে এখন ঐশী খেয়ালই করে নেই। আমি আস্তে আস্তে পাটি বিটি পেয়ে ওর পেছনে গিয়ে দাঁড়ালাম। এবার চিৎকার করে, ভূত ভূত ভূত, এটা বলার সাথে সাথেই বাঁচাও বাঁচাও বাঁচাও। আমি এবার হো করে হেসে উঠলাম। ঐশী আমার বুকে কিলখুশি মেরে, উফ, আমি তো ভয়ই পেয়ে গেছিলাম। এমন কেউ করে? তাই নাকি? তা আমার নামে তো বেশ ভকভক করছিলে, আর করবে? 100 বার করবো, কেন করবো না? এখন থেকে তো আমাকেই সব খেয়াল রাখতে হবে, এই রুমের সব জায়গা। জি, রাখতে তো হবে। এখন থেকে তুই তো আমার গিন্নি। ঐশী আমার বাম গালটা টিপে। হুম, আর তুমি কর্তা। আমি শুয়ে আছি আর ঐশী সব গোছাচ্ছে, মাঝে মাঝে আমার দিকে তাকিয়ে। এই আসুন একটু হেল্প করো। হেল্প? সেটা কি? আসবা নাকি? পারবো না। ওরে বাবা, ঘুম আসছে। এটা বলে আমি চোখ বন্ধ করে রইলাম। কিছুক্ষণ পর ঐশী সব কাজ শেষ করে আমার পাশে বালিশে মাথা রাখার কিছুক্ষণ পরেই আমি ওকে টাচ করতেই ঐশীর সাথে সাথে ওঠে। ওই, তোমার না ঘুম আসছিল, এখন জেগে কেন? এসেছিল তো, কিন্তু যার এত সুন্দরী একটা হবু থাকে তার কি ঘুম আসে বলো? মন গলানোর ট্রাই করলাম আর কি। থাকার পান দেওয়া লাগবে না, অনেক হইছে। এই শোনো না, ঐশী আমার আরো কাছে এসে, বলো। আমাকে ঘুম পাড়িয়ে দাও না। ইস, শিশু যেন, আমাকে তুমি ঘুম পাড়াও। এই, আমি শুনলাম। এটা বলে আমার বুকের উপর মাথা রাখলো। মাথাটা রাখতেই এই 2 দিনের কষ্ট কোন দিকে উড়ে গেল। হার্টবিটটা আস্তে আস্তে বাড়ছে। ঐশী সব চুল আমার পুরো মুখের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে আছে। চুলের ঘ্রাণে মাঝে মাঝে নিজেকে পাগল বলে মনে হচ্ছে। ঐশী এখনো ফিকফিক করে হাসছে। হই, হাসছিস কেন? হাসছি এই কারণেই যে তুমি একটু পরেই দুষ্টামি আরম্ভ করে দেবা। এই, আমি তো ভুলেই গিয়েছিলাম দুষ্টামি করার কথা। না বাবু, আজ কোনো রকম দুষ্টামি নয়। আচ্ছা, দুষ্টামি করব না, তবে আজ শিশু হব। তোর পাগল একটা। পাগল তো সবার জন্য। কি সবার জন্য মানে? আরে মিস্টেক, তোর জন্য। আরফান, তুমি আমায় অনেক কষ্ট দিয়েছো, জানো আমার কত কষ্ট হয়েছে? বাবু, আমি তো ইচ্ছে করে দিইনি, সরি বাবু। জানি তো, তাই বলে এত কষ্ট, এত অবহেলা, তারপরে যদি কোনো দিন এমন করো না, তোমায় তোমায় মেরে ফেলবো আমি। ও মা, মেরে ফেললে কার বুকে মাথা রেখে ঘুমাবে? তাহলে মারবো না, তোমার কান ধরে উঠবস করাবো। তাই? আরফান, একটা কথা দিবা? হুম। তুমি আমায় কথা দাও, আমাদের মধ্যে যাই হোক না কেন কোনোদিন আমায় তুমি ছেড়ে যাবা না? কথা দিলাম। আমার বাবুটা, আই লাভ ইউ। লাভ ইউ টু বাবু। আমার পাগলটা। আমার পাগলিটা। ঐশী জড়সড় হয়ে আমার বুকেতে মাথা রেখেছে। ওর একটা পা আমার পায়ের ওপরে, একটা হাত আমার মাথায়, পুরো একটা পিচ্চিদের মতো করে আমার বুকে শুয়ে আছে। মাঝে মাঝে আমার দিকে তাকাচ্ছে আর হি করে হাসছে আর লজ্জায় মুখ লুকাচ্ছে। আরফান, আরফান, আরফান উঠো না। আমি ঘুম ঘুম চোখে। বল, কি হয়েছে? ওই, কি হয়েছে মানে কি? ওটা বলছি। আচ্ছা উঠছি, তুই এখন যা। আচ্ছা তাড়াতাড়ি উঠবা কিন্তু, আমি ব্রেকফাস্ট রেডি করছি। ঐশী চলে যাওয়ার পরেই আমি পা ছুঁড়ে আবার চোখ বন্ধ করে দিলাম। কিছুক্ষণ পর কে যেন আমার গায়ে লাফিয়ে উঠে বসলো। আমি সাথে সাথে, এই কোন কুত্তা বাচ্চারে? এটা বলে চোখ খুলতেই দেখি রেদওয়ান। মাম্মা, কাল রাতের দেখি এখনো ডোজ কাটেনি। এই শালা, তুই আগে আমার উপর থেকে নেমে বস। কুম্ভকর্ণের মতো চেহারা নিয়ে আমার উপরে উঠতে হলো। আরে চুপ, চল ভাই সিগারেট খাইতে যাই, আমার কাছে একটাও নাই। আচ্ছা চল। এবার আমরা ছাদে এসে সিগারেট টান দিতে লাগলাম। আচ্ছা রেদওয়ান, বল। দোস্ত, এটা কি করা ঠিক? কোনটা? এই যে আমি আর ঐশী একসাথে আছি, আমাদের এখনো বিয়ে হয়নি। তাতে কি হয়েছে? না, এটা কেমন লিভিং এর মতো হয়ে যাচ্ছে, তাই না?
আব্বে ওইসব কিছু না, বাসা থেকে যতদিন না মানছে ততদিন একসাথেই থাক। না দোস্ত, এটা ঠিক করছি না আমি। কিছুদিন পর মহল্লার মানুষজন জানতে পারলে আমার আব্বু আম্মু আর ঐশীর আব্বু আম্মুর দিকে আঙুল তুলে কথা বলবে, আর সেটা আমি চাই না। সেটাও ঠিক, ভেবে দেখ কি করবি। আমি ভাবছি আজই বাসায় চলে যাব ঐশীকে নিয়ে, আর একবার বুঝিয়ে দেখব। যদি মানে তো ভালো, নয়তো কিছু করার নেই। আরে আফরান, তুই পাগল নাকি? মেয়েটা তোকে জানের মতো ভালোবাসে। দেখ ভাই, ভালোবাসা থাকলেই সব কিছু হয় না, আর এটা সারা জীবনের পাওয়ার একটা ব্যাপার, যে সেখানে কাউকে দুঃখ দিয়ে খুশি হওয়া যায় না। জি ভাই, এটা তুই 100% ঠিক কথা বলেছিস। চল চল ঐশী, ব্রেকফাস্ট রেডি করে হয়তো অপেক্ষা করছে। এবার আমরা ব্রেকফাস্ট সেরে বাসার দিকে রওনা দিলাম। বাসাতে আসতে আব্বা আম্মু আমাকে ডেকে পুরাই জ্বলে আগুন। আমি আব্বা আম্মুকে শান্ত করে আমি আর ঐশী বাসায় ঢুকলাম। এবার সবাই মিলে একসাথে বসে। কি হচ্ছে এইসব? আব্বু, বোঝার ট্রাই করো। আরে আমি কি বুঝবো? 2 দিন পর মহল্লার লোকজন আমাদের দিকে আঙ্গুল তুলে কথা বলবে, সেটা হয়তো তুই চাস না। জি আব্বু, একদমই না। তার জন্যই তো ঐশীকে নিয়ে বাসায় এলাম। দেখ আরফান, তুই এখনো বড় হয়েছিস, যেটা করবি সেটা ভেবে করিস। জি আব্বু। ঐশী এসব ঝগড়াঝাটি দেখে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। আমার আম্মুকে নোটিশ করলো। এই ঐশী, তুই কাঁদছিস কেন? আন্টি, আজ আমার জন্য আপনাদের সবার এভাবে অপমানিত হতে হচ্ছে। না মা, অপমানিত হব কেন? আমরা জানি তো তোরা একে অপরকে কতটা ভালোবাসিস। প্লিজ আন্টি, আমার আব্বু আম্মুকে একটু বোঝান। আমি সত্যি আরফানকে ছাড়া বাঁচবো না। এটা বলে আমার আম্মুকে জড়িয়ে ধরে কান্না করছে। আমার আম্মু এবার ঐশীর মাথায় হাত বুলিয়ে দিয়ে, মা, আমরা বোঝানোর ট্রাই করব। হঠাৎ দরজায় কে যেন নক করছে। আমি গিয়ে খুলতেই দেখি ঐশীদের আব্বু সোজা আমার জামার কলা ধরে, এই পোলা, তোর এত বড় আস্পর্ধা, তুই আমার মেয়েকে নিয়ে পলাস? বল, আমার মেয়ে কোথায়? ঐশীর আব্বুকে এভাবে রিয়াক্ট করতে দেখে আমার গলার প্রাণে শুকিয়ে গেল। আঙ্কেল, আপনি শুনুন প্লিজ। ঐশী আমাকে এভাবে দেখতে পেয়ে আমার দিকে ছুটে এসে, আব্বু প্লিজ আরফানকে ছেড়ে দাও। ও, তুইও এখানে আছিস? চল বাসে চল। এটা বলে ঐশীর হাত ধরে আমাকে ছেড়ে দিয়ে চলে যেতে লাগলো। ঐশী ওর আব্বুর কাছে জোরে জোরে চিৎকার করে। আব্বু প্লিজ আমাকে ছেড়ে দাও, প্লিজ আব্বু। আমি থ হয়ে দাঁড়িয়ে রইলাম। আমি ঐশীর দিকে তাকিয়ে আছি একভাবে। ঐশী দেখি এবার জোর করে ওর আব্বুর হাত ছাড়িয়ে চিৎকার করে, কি বলছি শোনা যাচ্ছে না? আমি আরফানকে ছাড়া থাকতে পারবো না। তুমি কি চাও আমি সুইসাইড করি? আব্বু, তুমি আমায় চেনো, আমি যেটা চাই সেটাই আমার লক্ষ্য একমাত্র। আব্বু প্লিজ আমাকে আরফানের কাছে যেতে দাও, প্লিজ আব্বু। আমি মরে যাব ওকে না পেলে, প্লিজ আব্বু প্লিজ। ঐশীর আব্বু ঐশীর গালে একটা থাপ্পড় মেরে, বাহ ঐশী বাহ, আজ তোকে 22টা বছর বুকে আগলে রেখে মানুষ করলাম, সেখানে আমাদের ভালোবাসা থেকে এই তোর 2 দিনের ভালোবাসার দাম বেশি। এই না হলে তুই আমার মেয়ে। ঐশী ফুপিয়ে কান্না করছে। আমি যেতে পারছি না, কারণ আমি এখন পর, ঐশীর আব্বুই এখন সব। ঐশী এবার ওর আব্বুকে জড়িয়ে, আব্বু, আমি তোমাদের অনেক ভালোবাসি, তবে আমার সুখটা ছিনিয়েও নিও না প্লিজ। আমি তোমার পায়ে পড়ছি প্লিজ। ঐশী একভাবে কান্না করে যাচ্ছে। আমার এটা দেখে আর সহ্য হলো না। আমি কান্না শুরু করে দিলাম ঐশীর আব্বুর কাছে গিয়ে, আঙ্কেল, আমি আপনার কাছে আমার ভালোবাসা ভিক্ষা চাইছি, প্লিজ আঙ্কেল, আমাকে ফিরিয়ে দেবেন না। আমরা দুজনে একে অপরকে সত্যি খুব ভালোবাসি, প্লিজ আঙ্কেল। ঐশীর আব্বু নিজে কেঁদে ফেলেন এবার, আর বলতে লাগলেন, আমি কত বড় বোকা, আমি আমার মেয়ের সুখ নিয়ে এতক্ষণ খেলছিলাম। আমার ঐশীর এ কথা শুনে অবাক হলাম। মানেটা হলো আমি এই দিনের অপেক্ষা করছিলাম, আমার মেয়েটাকে যে ছোট্ট স্বপ্ন দেখিয়ে অনেক খুশিতে রাখবে। তোমাদের এত ভালোবাসার মাঝে আমি যদি আজ দাঁড়াই, আল্লাহ আজ আমাকে মাফ করবে না। এটা শোনার পর আমি নিজের কানকে বিশ্বাস করতে পারছি না। সাথে সাথে ঐশীর আব্বুকে জড়িয়ে, আঙ্কেল অনেক অনেক ধন্যবাদ। আঙ্কেলকে ছেড়ে এবার ঐশীকে জড়িয়ে ধরতেই আঙ্কেল আমাকে টেনে নিয়ে, একটু হলেও তো লজ্জা করো, সামনে গুরুজন দাঁড়িয়ে আছে। এটা শোনার পর আমি লজ্জায় রাঙা হয়ে গেলাম, সাথে সাথে ঐশীও। সরি আঙ্কেল। ভাইরে এতটাই খুশি আমি, আমাকে কে রাখে। ঐশীর আব্বু এবার চলে গেল আর বলে গেল, ঐশীমা, আমি খুবই গিল্টি ফিল করছি, মাফ করে দিস, আমি বুঝতে পারিনি। এটা বলে চলে যাওয়ার কারণ হয়তো সে নিজেকেও মাপ করতে পারছে না। এবার আমরা দুজনে বাসার ভিতরে আসতেই আমার আম্মু আব্বুকে ঐশী সালাম করলো।
আমার আম্মু আব্বু হেসে এসে, মানে? তোর আম্মু বড় গিন্নি, আর তোর বউ তো এই বাসার ছোট গিন্নি। ঐশী এবার আমার আব্বুর কাছে গিয়ে, জি আঙ্কেল, এবার বিয়ের দিনটা পাকা করুন আপনারা। এটা শুনে আমি লজ্জা পেয়ে গেলাম। থুর, মেয়েটার কি একটু শরম নাই নাকি? আব্বুকে বলে দিচ্ছে। ঐশীর কথাটা শুনে আব্বু, জি মা। এবার আমার বিয়ের দিন তারিখ ঠিক করা হলো। আমার বিয়েতে পাঠক ভাইরা আপনারা আসবেন কিন্তু। আজ আমাদের বিয়ে, আর আমরা এখনও রেডি হইনি। সারাদিন রুমের ভেতরে আছি, সেটা জানে আমার আব্বু আর আম্মু। আসলে আমি তো আছি ঐশীর রুমে। ঐশী আমায় অনেক আগেই বলে দিয়েছে এখান থেকে যেতে, কারণ ওর অনেক আপু আর ফ্রেন্ড সবাই বসে আছে রুমেতে। সবাই আমার সাথে হাসি ঠাট্টা করছে, আর আমিও তাল মিলে হেসে চলেছি। এটা দেখে ঐশী দেখছি একভাবে রেগে বসে আছে, আবার আমার কাছে এসে, এই ছাদে চলো। কেন? যেতে বলছি। আচ্ছা যাচ্ছি যাচ্ছি, এত রাগ দেখানোর কি আছে শুনি? আমাকে ধমকে ছাদে নিয়ে এসে, এই তোমায় বলছি না বাসায় যেতে। এই তো যাবো তো এবার। কখন যাবা? মেয়ে দেখা কি এখনো শেষ হয়নি নাকি? ওহো, তাহলে মহারানী এজন্য গাল ফুলিয়ে বসে থাকা হয়েছিল। চলো আর একটু রাগিয়ে দেওয়া যাক। মেয়ে দেখে বলতে, আচ্ছা কোন মেয়েটা বলো তো? কোন মেয়েটা? সত্যি বলছি, মেয়েগুলো না জাস্ট অসম দেখতে। এটা যত রাখছে ততই মায়াবী লাগছে। একটা শাড়ি পরে আছে হলুদ রঙের, বেশ মানিয়েছে। না না, প্রেম করার জন্য তো তুই আছিস, তাই না? না না বাবু, শোনো না। আচ্ছা আমার আদরের বউ, আচ্ছা আমার অনুরাম্য। আমি ঐশীর রাগ ভাঙানোর জন্য ঐশীকে জড়িয়ে ধরলাম। দেখি ঐশী এখনও রেগে আছে, আমাকে ছাড়িয়ে দেওয়ার চেষ্টা করছে। আমি ঐশীর কাঁধে মাথা রাখতে ঐশী হাওয়া করে কেঁদে উঠল, আর আমার পিঠে কিলকুশি দিয়ে, এই বাগড়ি রাগ করিস না, তুই তো আমার সব। তোকে রাগাবো না তো কি করব? জানি তো, তার জন্যই তো আমাকে কান্না করাও। হি বাবু, তোকে না আজ পুরাই আমার স্বপ্নে দেখা বউ বউ লাগছে, জানিস তো। ঐশী ভ্রুকোসকে, স্বপ্নে মানে অন্য কেউ ছিল নাকি? ধুর কি যে বলিস না, তুই তো আমার স্বপ্ন। তোকে নিয়েই তো আমি হাজার স্বপ্ন বনি। থাক, আর পাম দেওয়া লাগবে না। পাম দিলে ফুলে ফেটে যাবি, যে তার জন্য আমি পাম দিই না। আচ্ছা বাবু, শোনো না, আমার না কাপড় পরে থাকতে অনেক অসুবিধা হচ্ছে, কি করবো বলো তো? বাবু, আজকের দিনে তো কাপড় পরতেই হবে, একটু কষ্ট করে। আজকের দিনটা অন্তত আমার জন্য, সবখানেই আমার জন্য। এটা বলে আমার গাল টানতে লাগলো। ওই লাগে তো। লাগবেই তো। আগে তো গালে একটু মাংস ছিল না, এখন দেখছিস কত গোল গোল হয়ে গেছে। বেশ টানতেও মজা লাগছে সবগুলো। পুরো কথাটা বলতে না দিয়ে, থাক তোকে আর বলতে হবে না, আমি বলে দিচ্ছি। সবই আমার চমুর কামাল। পাগল একটা। আমরা দুজনে পাগলের মতো হাসাহাসি করে কথা বলছি। ভাই, আজকের দিনটা কার স্মরণীয় থাকবে না বলুন? আজ আমার বিয়ে, তাও আবার আমার ভালোবাসার মানুষটার সাথে। এমন কেউ আছেন যে ভালোবেসে তার ভালোবাসার মানুষটাকে সারা জীবনের মতো করে পেয়েছেন? থাকলে কমেন্ট বক্সে একটা কমেন্ট ড্রপ করুন। সাদের ওপাশ থেকে আমু এসে বলল, ওই আরফান, তোরা কি এইভাবেই কথা বলতেই থাকবি, না বিয়ের পর্ব সারবি? তুই তো বউ পাগল হয়ে গেলি দেখছি যে। ঐশী হেসে, এই বউ পাগল, যাও এবার আম্মু ডাকছে। আচ্ছা। এই শোনো না, একটা কিস দাও। আব্বে তুই পাগল নাকি? আমু আছে। শোনো, রুমে গিয়ে ফোন দিবা। ওকে। শালা এ তো মহা মুশকিল, মাত্র কয়েক ফুট দূরত্বেই আমাদের দুজনের বাসা, তবুও মহারানীকে ফোন দেওয়া লাগবে। এবার আমি আম্মুর কাছে যেতেই, এই, তোর এতটুকু রেসপন্স নেই যে আজ তোর বিয়ে, বাসায় এত মেহমান, তোর আব্বু কত দিকে সামলাবে দেখে শুনি। আচ্ছা আম্মু চলো। পুরাই বউ পাগল হয়ে গেলি। আম্মু এই তো শুরু, গেম ওভার হতে অনেক দেরি। আম্মু শুনে কিছুটা লজ্জা পেয়ে, খুব বউ চাই তাই না, পাজি পোলা একটা। হে আম্মু, নানি এসে। হুম। ওরে আম্মু, তুমি তো দেখি আরেকটা বৌমা পেয়ে যাচ্ছ সাথে। চুপ ফাজিল, চল চল, তোর আব্বু খেপে আছে তোর উপর। আচ্ছা চলো। ছাদ থেকে নিচে নামতেই সবার সামনে আমাকে ঝাড়ি দেওয়া শুরু হলো। বুঝতেই পারছেন ঝাড়িটা কে দিচ্ছে। তোর এতটুকু সেন্স নেই? আমি কত দিক সামলাবো? আমি আব্বুর কাছে গিয়ে, এই তো আমি এসে গেছি, যাও তুমি রেস্ট নাও। রেস্ট নাও? তুমি কত কাজ করবে সেটা আমার জানা আছে। আচ্ছা রেস্ট নেওয়া লাগবে না, তোমার পোলার তো 10টা বিয়ে নয়, একটাই তো। ভালোভাবে কাজ করে দেখিয়ে দাও, সবাই মনে রাখবে।
কোনোদিন সিরিয়াস হবি না তুই, দেখি। এটা বলে আমার আব্বু আমার চোখের সামনে থেকে সরে গেল। আমি এবার এদিক ওদিকে কাজে মন দিলাম। যেমনই হোক, আব্বুর বয়স হয়েছে, আমাকেই সামলাতে হবে। আমি আবার কি সামলাবো? আমার তো এখন কাজ বউ সামলানোর। বাসায় এত রিলেটিভ এসেছে যে তাদের ভিড়ে আমার দোষগুলাকে খুঁজেই পাচ্ছে না। দেখি তারা রান্নার জিনিসপত্র গাড়ি থেকে নামাচ্ছে। শালা, একে তো এই রোদে পুরো মাথা ফেটে যাচ্ছে। আমি ওদের কাছে গিয়ে, নিয়ে নে ভাই, নামা নামা জলদি। আমরা সব করছি, তুই শুধু হালাল হায়ার জন্য রেডি হ। আমা, আজ তাহলে হালাল হচ্ছে শিওর? আমি হেসে হেসে, আব্বে, আরফানকে কে হালাল করবে শুনি? আমি হলাম পিচি লেখক। তুমি বেশি আউরাও না, এসব ভাবির কাছে তুমি বেজাল বিড়াল। পালাবে? তোর ভাবি আমাকে ভয় করে বাবু, খিল্লি করে। এরকম সবাই বলে, ভেতরটা সবাই জানে। তা ভালো, মানুষের উপকার করতে শেখ, অনেক তো পাপ করলি। উফ, তুমি বেশি আর আজাইরা না বকে নিজের হিসাব কর। এই যে রিফাত, তোর যে এত মানে এত পাপ। রিফাত আমার দিকে তাকিয়ে, এই এত পাপ মানে কি? এত পাপ আর কিভাবে, কোথায় এত পাপ? না ভাই, তুমি তো পণ্যের কাজ করো, সপ্তাহে একটা করে গভ চেঞ্জ করো। দেখ ভাই, ওদের সাথে আমাদেরকে ম্যাচ করে না, তাই না? জানি ভাই, জানি। রেদওয়ান হেসে হেসে, আমি তো রেদওয়ানের কথা শুনে অবাক। না না, প্রেম করেনি, তুমি তো ভালোবাসো। হেই চল চল, ওদিকের কাজগুলো করতে হবে। শালা খাটিয়ে মারছিস, যদি শালি না পাই না। আচ্ছা ভাই, মাটির বানিয়ে দিব, এখন তো চল। যাই হোক, অনেক কষ্ট করে বিয়ের পর্বটা সেরে নিলাম। এবার তো ওদের আগ্রহে পড়েছেন, তাই না? এবার ফুলসজ্জা রাতের সিনটা কেটে দিলাম। প্রত্যেকবার এক সিন দেখাতে দেখাতে বোর হয়ে গেছি। চলো এবার কিছু নিউ ট্রাই করা যাক। বেশ 7 দিন পরেই আমার ফ্ল্যাটে চলে আসি আমরা। ঐশীকে আমি আর অফিসে যেতে দিই না, সারাদিন বাসায় থাকে আর বাসার কাজ সামলায়। আর আমি এদিকে অফিস। মেয়েটাকে বেশি টাইম দিতেই পারে না। আমিও ট্রাই করি তাড়াতাড়ি বাসে আসার। সপ্তাহে ছুটির দিনটা আমরা বাইরেই কাটাই, সারাদিন ঘোরাঘুরি করি। তাতে তো অনেক খুশি হয়। বড় কিছু কোনো দিন চায় না, শুধুমাত্র চাওয়া হলো ওর ছোট ছোট আবদারগুলা পূরণ করা। যেমন প্রতিদিন অফিস যাওয়ার সময় কিস করে দিতে হবে, আবার আসার সময় তাড়াতাড়ি বাসায় আসতে হবে। সিগারেট খাওয়া নিষিদ্ধ, যদিও খাই তাও বাইরে। বাসায় দেখলে সর্বনাশ করে দিবে। প্রতিটা রাত আমাকে বকে নিয়ে ঘুম পাড়িয়ে দিতে হবে। এখন আমরা অনেকটাই সুখী আছি, তার মধ্যে মাঝে মাঝে একটু একটু ঝগড়া হয়। ঐশী রেগে গেলে পোড়া বাসা মাথায় করে ফেলে, কেউ ওকে আরও রাগায়। ঐশীকে রাখলে তাকে সব থেকে বেশি সুন্দরী লাগে। আর তখনই আমি ওর সামনে গিয়ে শুধুই ভালোবাসি ভালোবাসি বলি। আর তাতে আরও রেগে গেলেও ঠিক লজ্জা পেয়ে আমাকে জড়িয়ে ধরে বলে, তুমি অনেক ফাজিল। একদিন ঐশীর একটু শরীর অসুস্থ। ঐশীর মাথার পাশে আমি বসে আছি, ঐশীর হাত ধরে। মনটা খুব খারাপ। মেয়েটার একটা কিছু হলেই আমার কিছু হয়েছে বলে মনে হয়। ঐশী আমার দিকে তাকিয়ে, আচ্ছা আরফান, আমি মরলে তুমি একটা বিয়ে করবা কেমন? আমি শুনে প্রচুর রেগে গেলাম, কিন্তু রাগ দেখিয়ে লাভ নেই। ঘুরে ফিরে আমাকেই সরি বলতে হবে। তার থেকে বরং আমার বউটাকে একটু রাগাই। না না, আর বিয়ে নয়, একটা করেই জীবন পুরাটাই প্যারাময়। ও আচ্ছা, বিয়ে না করে ফুলে ফুলে মধু খেয়ে বেড়াবে? ভাই রে, এ তো আচ্ছা মুশকিল, কি যাতা বলছে। আচ্ছা, বিয়ে করে নেব। সে তো করবেই, অপেক্ষায় আছে তো, কবে মরবো? এই পাঠক ভাইয়ারা, আপনারাই বলুন, আমার এখন কোন কথাটা বলা জরুরি। দেখছেন তো বউ কি জিনিস, শুধু কথায় কথায় ঝগড়া করতে চায়। না গো না, তোকে মরতে দেব না। জানি তো, বাঁচিয়ে রেখে ঘরে শুইয়ে রাখবে আর বাইরে অন্য মেয়ে নিয়ে ফুর্তি করবে। বাহ, খুব ভালো। ভাই রে, আমার এবার সহ্যের সীমা ছাড়িয়ে যাচ্ছে। যদি ঐশী না অসুস্থ হতো, আমি যোগ্য জবাব দিতাম। শালা, এতদিনে বুঝতে পেরেছি বউ মানে জগতের 1 নাম্বার প্যারা। থুর, কি যে বলিস, বাইরে ফুর্তি করবো কেন? আচ্ছা, তোমরা বাসায় এনে ফুর্তি করবে? এত মহা মুশকিল, বাসায় আনবো কেন? তার মানে তার মানে তার ঘরে গিয়ে ফুর্তি করবে? কে এসে শুনি? পাশের ফ্ল্যাটের ভাবি, তাই না? ও ভাই, মারো মুঝে মারো, প্লিজ মুঝে মারো। শালার কথায় কথায় শুধু ঝগড়া। আর পাশের ভাষার
ভাবি আমার থেকে বয়সে বড় হবে হয়তো। আমি কোনোদিন কথা বলিনি, তবে দেখেছি অনেকবার অফিস যাওয়ার সময়। আরে ধুর, ও তো আমার চেয়ে বয়সে বড়। ও, বয়স অব্দি জানা হয়ে গেছে। আমি জানতে চাইনি, দেখে মনে হয়। কবে দেখলে? তুমি গিয়েছিলে ওই ফ্ল্যাটে? না, আমি যাইনি। বাহ বাহ বাহ, কি কথা! আমি যাইনি, খুব ভালো। যাও যাও, ওই ভাবির কাছেই যাও। হো আল্লাহ গো, আমাকে হয় তুলে নাও, না হলে এই ঝগড়টে মহিলার হাত থেকে রক্ষা করো। আমি এবার রেগে। এই চিৎকার করো না, সব প্যারা লাগে। সঙ্গে সঙ্গে ঐশীর মুখটা বাংলার পাশ হয়ে গেল। ও বুঝেছি, আমাকেও প্যারা লাগে, পুরনো তো। আচ্ছা পাঠক ভাইয়ারা, আপনারই বলুন, আমি ওকে কখন এসব বললাম? মেয়েটা দেখি আঘাত পেয়েছে, আমার থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। আমি ওর গালেতে একটা ছোট করে চুমু দিতেই হাত দিয়ে ওর নিজের গালটা মুছতে লাগলো। এই কি যে মানা, বললেই হলো নাকি? আমাকে নয়তো কাকে শুনি? আমি তোকে দিচ্ছি নাকি? আমি তো আমার বিয়ে করে বউকে দিচ্ছি। থাক, আলগা পেরিতি দেখানো লাগবে না, ছাড়ো। কিচেনে যেতে হবে। কি করতে? কি করতে? আবার রান্না করতে? না, তোর শরীর অসুস্থ, রান্না করা লাগবে না। কিছু হবে না, তুমি ছাড়ো আমার। না, তুই এখানে থাক, আমি রান্না করব। এটা বলতেই ঐশী হেসে উঠল আর আমার দিকে আঙ্গুল তুলে। কি? আজ আমার বরটা রান্না করবে? কি সৌভাগ্য আমার। এই দেখ, খিল্লি করবি না। কিল্লি কেন করবো? তুমি পারবে না? তুমি বসো, আমি যাচ্ছি। না বলেছি মানে না। আচ্ছা বাবা, যাও। উফ, আল্লাহ, আমার কিচ্ছু হলে বাসা মাথায় করে নেবে আমার পাগলটা। আমি এবার কিচেনে এলাম। ভাই রে, আমি তো কোনো রকম আলু আর ভাতটা সেদ্ধ করতে পারি, কিন্তু আর তরকারি? যাই হোক, দেখা যাবে, হয়ে যাবে। সবজি কাটছি, এমন সময় ঐশী এসে। আবু, তুমি যাও না রুমে, আমি করে দিচ্ছি। আমি ঐশীকে দেখতেই, আচ্ছা এসে যখন গিয়েছিস তুই এখানে বস আর আমায় বলে দে কিভাবে কি করতে হয়। এবার ঐশী আমায় বলে দিচ্ছে আর আমি তার মতো সব কিছু করছি। এটা আজ করছি না, আমি প্রায় সবসময় ঐশীর কাছে হেল্প করি আর তাতে ঐশী অনেকটা খুশি হয়। যাই হোক, কোনোভাবে রান্নাটা সেরে নিলাম। ঐশীকে একটু আগেই রুমে পাঠিয়ে দিয়েছি। আমি খাবারের প্লেট নিয়ে রুমে নিয়ে যাচ্ছি। আমার হাতে একটা প্লেট দেখে। বাবা, আমার বরটা দেখি খুব রোমান্টিক। কি? এখানে রোমান্টিকের কি দেখলি শুনি? না, একটা প্লেটে খাবার এনেছো তো। ও, এটা বলে আমি টেবিলে খাবার নামিয়ে দিয়ে আবার কিচেনে এলাম। আর কিছু গুছিয়ে রাখার জন্য প্রায় 30 মিনিট পর রুমে গিয়ে দেখে খাবারের প্লেট যেমন রেখে গিয়েছিলাম তেমনই আছে। আমাকে দেখে ঐশী মুখ ঘুরিয়ে নিল। আমি এবার ঐশীর সামনে গিয়ে ভ্রু কুঁচকে, এই খাসনি কেন এখনো? কেন খাবো? আর তুমি জানো না এই ছুটির দিনে আমি কিভাবে খাবার খাই? আরে আমি তো ভুলে গিয়েছিলাম যে প্রত্যেকদিন ছুটির দিনে ঐশীকে খাইয়ে দিতে হয়, একদম পিচ্ছির মতো। আচ্ছা বাবা, সরি। এটা বলে কান ধরতেই ঐশী। এই, একদম কান ধরবা না, সব সময় কান ধরলে মাফ করে দেবো নাকি? বাবু, আর কোনো দিন হবে না। এটা বলে আমি ওর হাত ধরে বেডে বসালাম। আমি এবার খাবারের প্লেট হাতে নিয়ে ওর দিকে খাবার তুলে ধরতেই। এই দাঁড়াও, কেন? আগে তুমি খাবার, নেক্সট আমি। কেন? স্বামীরা খাবার খেলেই তবে স্ত্রী খাবার খেতে পায়। থুর, এসব আমি মানি না। না, আমি মানি। এটা বলে আমার দিকে তোলে। হে, খাওয়া বলছি। উহ আল্লাহ, আমি না খেলে এবার দেখে সত্যি সত্যি ঐশীও খাবে না, তাই আমি খেয়ে নিলাম। এবার আমি ঐশীকে খাইয়ে দিচ্ছি, ঐশীও আমায় খাইয়ে দিচ্ছে। ঐশী আমার দিকে মাঝে মাঝে তাকাচ্ছে। আরফান, বল। আচ্ছা, আমাদের যখন অনু হবে তখন আমাকে এভাবে খাইয়ে দিবা? খাইয়ে দেব। আমি জানি তো তুমি আমায় এত ভালোবাসো। অনেক। এই শোনো না, আজ বিকালে ফুচকা খাইতে যাবো। না। আরফান প্লিজ 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 প্লিজ। না বলেছি না, তোর শরীর খারাপ? বাবু প্লিজ প্লিজ, বেশি খাবো না তো। না বলেছি মানে না। আমার প্লিজ খুব ইচ্ছে করছে। আচ্ছা যাবো নে, আগে খাবার খেয়ে নে। আচ্ছা, হেই তুই পিচ্ছি মেয়ে নাকি, তোকে প্রায় খাইয়ে দিতে হয়? আমি তোমার পিচ্ছি বউ, যা আবদার করবো সেটাই দিতে হবে কিন্তু। তবে আমার একটা আবদার আছে, সেটা আমার কবে পূরণ করবি বল? কি আবদার কই? আমাকে তো কিছুই বলোনি এসব নিয়ে। আবদার হলো আমি বাপ হতে চাই। ঐশী আবার আমার দিকে তাকিয়ে। ও
ওলে বাবালে, বাপ হবে আমার বাবুটা। তা আমার বাবু বাপ হলে তো তোমার এই বউটাকে ভুলে যাবা, তাই না? না না, তোমায় কখনো ভুলতে পারি? তোমায় পেতে আমি কি না করেছি। তুমি হলে কি আমার গিন্নি। গিন্নি, কত কেয়ার করো আমার, প্রতিদিন বাসায় এসে ঝগড়া করো, শুধু আমার ভুল ধরো শুধু। বাহ। এই দেখ, তুই আবার ঝগড়া লাইনে যাচ্ছিস। তোমার সাথে ঝগড়া করতে হেব্বে লাগে। আমার রাগী বরটা বিয়ের আগে কত মিষ্টি মিষ্টি কথা বলতাম, আর এখন তো একবারও ফিরেও বলো না লাভ ইউ। তুই না আবার শুরু করছিস কিন্তু। আচ্ছা বাবা, চুপ করলাম। খাওয়া শেষ করে দুজনে বসে আছি রুমে, আমি সোফায় আর তুয়া বিছানায়। আচ্ছা আরফান, তুমি আমার সব আবদার পূরণ করো, তো তাহলে আজ আমার একটা আবদার আছে, পূরণ করে দিবা? হুম। আচ্ছা, ওই দূর আকাশে চারটা এনে দিতে পারবা? তোর পাগড়ি, আমার দ্বিতীয় চাঁদ লাগবে না। মানে? এদিকে আয়। ওই সে আমার কাছে আসতেই ওকে ড্রেসিং টেবিলের সামনে দাঁড় করে, এই যে আমার চাঁদ। ওই সে এটা শুনে আমাকে জড়িয়ে ধরে। পাগল একটা। সেটা তোর জন্য। তাই? আমি এবার ঐশীর হাত ধরে, হি বাবু শোনো না, আমার আবদারটা পূরণ করার জন্য। মানে? বিছানায়। না। উফ। তোমার পাঠক ভাইরা আছে না, তাদের সামনে এসো। হায় রে, আমি তো ভুলেই গিয়েছিলাম। ওই পাঠক ভাইয়ারা, আপনারা কিছু শোনেন নাই তো? হুস হুস হুস। হায় হায় হায়। পাঠক ভাইয়ারা, এখন আপনারা বিদায় নেন। আমাদের এখন ফিউচার প্ল্যানের চিন্তা ভাবনা হবে। বাবু চলে গেছে ওরা। চল, আজ তোর গিয়ার বক্স ভেঙেই দেব। মানে? কিছু না। ভাই কি বলতে চাইছিল কিছুই তো বুঝলাম না। কেউ বুঝলে কমেন্ট বক্সে বলে যান। এটা বলে বিছানায় গিয়ে ওর উপরে আমি চেপে গেলাম। ঐশীর দুটো হাত আমি বুকে চেপে ধরে আছি। আমি আর ঐশী। এই পাঠক ভাইয়ারা, আপনাদের লজ্জা শরম নাই? এখনও লোকের ব্যাপারে নাক গলাচ্ছেন। বাসে যদি বউ থাকে আপনিও ফিউচার প্ল্যান করেন, আর যাদের নাই তারা 2 টাকার মুড়ি কিনে 50 পয়সার চানাচুর কিনে মাখিয়ে চিবান।